জেনেটিক অ্যালগরিদমের পর আমরা রিইনফোর্সমেন্ট লার্নিং পড়বো, দেন তারপরে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে যাব সবার লাস্টে। এই টপিকটা আগে কেন বলছি, কারণ এটার অনেক অ্যাপ্লিকেশন আছে পরবর্তীতে, তার জন্য এটাকে আমরা একটু আগে কভার করতে চাইছি। তো জেনেটিক অ্যালগরিদম আমাদের অ্যাটলিস্ট আমাদের যা সিলেবাস আছে বা যেগুলো পড়তে হয় জেনেটিক অ্যালগরিদমে আমরা একটু ডিটেলসে পড়বো, সেটা কভার করতে অ্যাটলিস্ট আমার 2টো ক্লাস তো লাগবেই। 2টো ক্লাস মানে 2টো উইকে আমরা জেনেটিক অ্যালগরিদমটাকে কভার করার আমরা টার্গেট নিচ্ছি। তো একটু অন্যরকম ভাবে আমরা জেনেটিক অ্যালগরিদমটাকে বোঝার চেষ্টা করব। তো ফার্স্ট আমরা জেনেটিক অ্যালগরিদম আমাদের কেন পড়তে হবে বা হোয়াট ইজ জেনেটিক অ্যালগরিদম সেটাকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা ফার্স্টে যাই, দেন ডিফারেন্ট কনসেপ্ট আছে জেনেটিক অ্যালগরিদমের মধ্যে। তো সেগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান আমরা কভার করবো, বা কিভাবে জেনেটিক অ্যালগরিদম কাজ করে, তার স্টেপস কি আছে। জেনেটিক অ্যালগরিদম পড়তে গেলে ডিফারেন্ট টার্মস আমাদেরকে জানতে হবে, সেই টার্মসগুলোর অ্যাকচুয়ালি সিগনিফিকেন্স কি, সবটাই আমরা ডিসকাশন করব আজকে। ইন্ট্রোডাক্টরি আমাদের জেনেটিক অ্যালগরিদমের আজকে প্রথম দিকটা আমরা ইন্ট্রোডাকশন টু দ্য জেনেটিক অ্যালগরিদম বা স্টেপস ফর জেনেটিক অ্যালগরিদম, সেগুলো আমরা অ্যাপ্লিকেশন বা পারপাস অফ দ্য জেনেটিক অ্যালগরিদম সেগুলোকে আজকে আমরা কভার করব। আর এখানে একটা ফ্লো চার্টও আছে, সেই ফ্লো চার্টটাও আমরা দেখার চেষ্টা করব কিভাবে জেনেটিক অ্যালগরিদম কাজ করে। তো ফার্স্ট আমরা ইন্ট্রোডাক্টরি পোর্শনে গিয়ে যেটা বলবো জেনেটিক অ্যালগরিদম সম্বন্ধে, সেটা হচ্ছে আমরা সবাই জেনেটিক্স সম্বন্ধে আমরা বায়োলজিতে অনেকে আমরা পড়েছি। আমাদের বায়োলজিক্যাল মানে একটা টার্ম সেটা হচ্ছে জেনেটিক্স, ওকে, বা ন্যাচারাল সিলেকশন। তো সেই জেনেটিক্সের পুরো কনসেপ্টটা আমরা এখানে জেনেটিক অ্যালগরিদমের থ্রু দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব, ওকে, বাই ইউজিং মেশিন লার্নিং। তো জেনেটিক অ্যালগরিদম বেসিক্যালি একটা অপটিমাইজেশন একটা টেকনিক। এটাকে একটা এই ধরনের একটা অপটিমাইজেশন টেকনিক বলা হয়, যেটাকে বলা হয় সার্চ বেসড অপটিমাইজেশন টেকনিক। মানে এখানে আমাকে কিছু সার্চিংও পারফর্ম করতে হতে পারে, সেটা তার জন্য নাম হচ্ছে সার্চ বেসড অপটিমাইজেশন টেকনিক। আর অপটিমাইজেশন টেকনিক বা অপটিমাইজেশন অ্যালগরিদম মানেই হলো যে আমরা কোনো কিছুকে অপটিমাইজ করব। সে অপটিমাইজেশনটা আমার বেশির দিকেও হতে পারে, কমের দিকেও হতে পারে। কোনো প্রবলেমের ক্ষেত্রে আমরা অপটিমাইজ করছি মানে হয়তো আমরা প্রফিটটাকে বাড়ানোর চেষ্টা করছি। তুমি এটা ভাবো, একটা কোম্পানির ক্ষেত্রে সে সে সবসময় চেষ্টা করবে প্রফিটটাকে অপটিমাইজ করা। প্রফিটটাকে অপটিমাইজ করা মানে কিন্তু প্রফিটটাকে বাড়ানো। আবার কোনো একটা ইন্ডাস্ট্রি ধরো না, যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সে কিন্তু সবসময় তার প্রোডাক্টের যে কনজামশন তাকে সে কিন্তু অপটিমাইজ করার চেষ্টা করবে, মানে সে কম করার চেষ্টা করবে। অতএব অপটিমাইজেশন কোনো সময় বেশি হয়, আবার কোনো সময় অপটিমাইজেশন মানে কিন্তু কমও বোঝায়। হ্যাঁ, তো অপটিমাইজেশন বেসিক্যালি টার্মটা এটা মিন করে। তো জেনেটিক অ্যালগরিদম বেসিক্যালি একটা সার্চ বেসড একটা অপটিমাইজেশন একটা টেকনিক, যার থ্রু দিয়ে আমরা অপটিমাইজেশন আমরা করতে পারবো। কিসের অপটিমাইজেশন করব না করব সে সবটাই আমরা জানবো। আর যেখানে অপটিমাইজেশন আমাদের যে জেনেটিক অ্যালগরিদম, সে যে প্রিন্সিপাল নিয়ে কাজ করে বা যে প্রিন্সিপালের উপরে কাজ করে, দ্যাট ইজ আ প্রিন্সিপাল অফ জেনেটিক্স। ওকে, দ্যাট ইজ আ প্রিন্সিপাল অফ জেনেটিক্স। তো প্রিন্সিপাল অফ জেনেটিক্সের ওপরে বেস করে আমাদের জেনেটিক অ্যালগরিদম কাজ করে। তো প্রিন্সিপাল অফ জেনেটিক্স বলতে কি বোঝায় সেটা আমরা তো জেনেটিক অ্যালগরিদম পড়তে গিয়ে আমরা জানতে পারবো। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে আরেকটা কনসেপ্টের উপরে বেস করে কাজ করে, দ্যাট ইজ আ ন্যাচারাল সিলেকশন। ওকে, দ্যাট ইজ আ ন্যাচারাল সিলেকশন। আমরা কিভাবে সিলেক্ট করব, ওকে, ক্রোমোজোমগুলোকে আমরা কিভাবে সিলেক্ট করব, সেই সমস্ত কনসেপ্টগুলো আমরা এখানে দেখব। আর এই জি এর যে কনসেপ্টটা বা আমাদের যে জেনেটিক অ্যালগরিদমের যে কনসেপ্টটা ফার্স্ট যে ইন্ট্রোডিউস করেছিল, কনসেপ্টটাকে যে ইন্ট্রোডিউস করেছে বা ডেভেলপ করেছে, যে সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে মিস্টার জন হল্যান্ড। ওকে, জন হল্যান্ড ফার্স্ট জি এর কনসেপ্টটাকে ফার্স্ট ডেভেলপ করেছে। ওকে, তো তার নামানুসারে যে জেনেটিক অ্যালগরিদমটাকে বলা হচ্ছে সেরকম নয়, কারণ এখানে অ্যাকচুয়ালি জন হল্যান্ড সে অ্যাকচুয়ালি বায়োলজির যে জেনেটিক্সের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটাকে মেনটেন করে সে কিন্তু জেনেটিক অ্যালগরিদমটাকে ফার্স্টে ডেভেলপ করেছে। ওকে, মিস্টার জন হল্যান্ড এর হচ্ছে তোমার ডেভেলপার। আর এখন বর্তমান দিনে আমরা জেনেটিক অ্যালগরিদমকে আমরা বায়োলজিক্যাল যে ইভলিউশন তার একটা অ্যাবস্ট্রাকশন বলতে পারি জেনেটিক অ্যালগরিদমকে। তো আমরা ডিফারেন্ট টাইপের কমপ্লেক্স প্রবলেমকে আমরা জেনেটিক অ্যালগরিদমের থ্রু দিয়ে আমরা সলভ করতে পারি। তো যে যে টাইপের কমপ্লেক্স প্রবলেমকে আমরা জেনেটিক অ্যালগরিদমকে ব্যবহার করে আমরা সলভ করতে পারি, সেই প্রবলেমগুলোর নাম বললে হয়তো তোমরা এখন বুঝবে না। সেটা বেসিক্যালি বিটেকে সেই টপিকগুলো পড়ানো হয়, সেই প্রবলেমগুলো বিটেকে পড়ানো হয়। যেমন অ্যালগরিদমের ক্ষেত্রে একটা প্রবলেম আছে এনপি কমপ্লিট অ্যান্ড এনপি হার্ড প্রবলেম। ওকে, আবার ন্যাপস্যাক প্রবলেম, এগুলো যারা বিটেক যারা পড়ছে তারা কিন্তু এগুলো জানবে।
তাদের ডিএ যে সাবজেক্ট আছে, ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, ডিফারেন্ট টাইপের অপটিমাইজেশন প্রবলেম বা কমপ্লেক্স প্রবলেম বলতে পারি, ন্যাপস্যাক প্রবলেম, এনপি হার্ড প্রবলেম। ওকে, তাহলে এইগুলো কিন্তু কমপ্লেক্সিটি অনেক বেশি। তো তার জন্য এই ধরনের কমপ্লেক্স কোনো প্রবলেমকে সলভ করার জন্য অনেক সময় জেনেটিক অ্যালগোরিদম দিয়ে কিন্তু এটাকে সলভ করা হয়। আর জেনেটিক অ্যালগোরিদম সব থেকে বেশি যার উপরে ফোকাস করে সেটা হচ্ছে অপটিমাইজেশন, যেটা আমি অলরেডি আগে একবার মেনশন করেছি যে মেনলি ফোকাসড অন অপটিমাইজেশন, কতটা আমরা অপটিমাইজ করতে পারবো। এবার কি অপটিমাইজ করবো সেটা তো আমরা দেখবো। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ দ্য জেনেটিক অ্যালগোরিদম। এবার এই জেনেটিক অ্যালগোরিদমের ক্ষেত্রে আমাদের কাছে, ভাবো আমাদের কাছে একটা প্রবলেমের জন্য অনেকগুলো সলিউশন আছে। একটা প্রবলেম আছে, সেই প্রবলেমের অনেকগুলো সলিউশন আমাদের কাছে আছে। দ্যাট ইজ আ পুল অফ পসিবল সলিউশন। পুল মানে হচ্ছে একসাথে অনেকগুলোর কম্বিনেশন। তাহলে আমাদের কাছে একটা প্রবলেম রয়েছে, গিভেন প্রবলেম। সেই গিভেন প্রবলেমের এগেনস্টে আমাদের কাছে অনেকগুলো সলিউশনও আছে। একটা গিভেন প্রবলেমের রেসপেক্টে ধরুন আমার কাছে সলিউশন 1 আছে, আমার কাছে সলিউশন 2 আছে, আমার কাছে সলিউশন 3 আছে, এরকম n নাম্বার অফ সলিউশন আছে। আমি ধরছি সলিউশন নাম্বার n। ওকে, সলিউশন নাম্বার n। তো আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে সেটা যে এই পসিবল যতগুলো সলিউশন আছে, এই সলিউশন থেকে আমাদেরকে চুজ করতে হবে যে কোন সলিউশনটা সব থেকে মানে বেস্ট অ্যান্ড ফিটেস্ট, কোন সলিউশনটা সব থেকে ফিটেস্ট সলিউশন, সেটা আমাদেরকে চুজ করা হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের কাজ। ওকে, তাহলে এই যে আমি অনেকগুলো সলিউশন থেকে যে ফিটেস্ট যে সলিউশনটাকে আমি চুজ করব, সেই সলিউশনটাকে চুজ করার জন্য আমাকে অনেক প্রসিডিওর মেনটেন করতে হয়। আর সেই প্রসিডিওরগুলোকে অনেক প্রসিডিওরকে আমাকে রিপিট করতে হয় বা মেনটেন করতে হয়, বা হয়তো আমরা ভেরিয়াস জেনারেশন ধরে আমরা ওই ফিটেস্ট সলিউশনগুলোকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা সলিউশনগুলোকে আস্তে আস্তে ইভলভ করার চেষ্টা করছি নেক্সট জেনারেশনের জন্য। আমি যখনই কোনো ফিটেস্ট সলিউশন পেয়ে যাব, আমি সেখানে কিন্তু স্টপ করে দেবো, ওটাই হচ্ছে আমার স্টপিং ক্রাইটেরিয়া। তাহলে এই যে মাল্টিপল সলিউশন থেকে যে ফিটেস্ট যে সলিউশনটাকে খুঁজে বের করা বা অপটিমাল যে সলিউশনটাকে খুঁজে বের করা, এটাকে খুঁজে বের করতে কিন্তু আমাদেরকে হেল্প করে জেনেটিক অ্যালগোরিদম। ওকে, তাহলে আমার কাছে একটা প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমের রেসপেক্টে আমার কাছে মাল্টিপল সলিউশন আছে। সেই মাল্টিপল সলিউশন থেকে আমরা একটা ফিটেস্ট সলিউশন বা একটা অপটিমাইজ সলিউশনকে আমরা খুঁজে বের করব। ওকে, আর যে প্রসেসের থ্রু দিয়ে আমরা এই অপটিমাইজ সলিউশনটাকে খুঁজে বের করতে পারি, বা যে টেকনোলজির থ্রু দিয়ে বা যে টেকনিকের থ্রু দিয়ে আমরা এই পসিবল সলিউশনটাকে খুঁজে বের করতে পারি, সেই টেকনিকটার নামই হচ্ছে, বা সেই অপটিমাইজেশন টেকনিকটার নামই হলো জেনেটিক অ্যালগোরিদম। ওকে, তো এবার এখানে আমার এই যে আমি যে সলিউশনগুলোকে খুঁজে বের করছি, এটা বের করতে কিন্তু আমাদের অনেক কিছু স্টেপকে আমাদের রিপিট করতে হচ্ছে, দ্যাট ইজ আ রিপিটেশন। আমার কিন্তু এখানে একটা রিপিটেশন থাকছে। কিসের রিপিটেশন থাকছে? না, আমাকে এখানে কোনো পার্টিকুলার কোনো স্টেপকে আমাকে বারবার রিপিট করতে হচ্ছে। এবার আমাদের এই জেনেটিক অ্যালগোরিদমে কিছু কমন কিছু টার্ম আমরা জানবো। তো এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট অফ দ্য জেনেটিক অ্যালগোরিদম। আমরা কি করব না করবো আমরা পরে আবার আসছি। তো কিছু টার্মস আমাকে যেটা জানতে হবে জেনেটিক অ্যালগোরিদম পড়তে গেলে, যেটা আমাদের সবসময় কাজে লাগবে এই টার্মস গুলো। তো আমি প্রথমে একটা ছোট্ট একটা ব্লক ডায়াগ্রাম বলতে পারো, ব্লক বলতে পারো, আমি একটা ব্লকের মতো করে একটা কিছু ড্র করছি। তারপর সেখান থেকে আমরা জেনেটিক অ্যালগোরিদম আমার যে টার্মস গুলো ব্যবহার হবে, সেই টার্মস গুলোকে আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। আমরা কমনলি জেনেটিক অ্যালগোরিদমে কমন যে টার্মস গুলোকে ব্যবহার করি, যেমন জিন, যেমন ক্রোমোজোম, ওকে, পপুলেশন, এই টার্মগুলো কিন্তু আমাদেরকে জানতে হয়। তো আমি এখানে কিছু কমন কিছু সেই টার্মগুলোকে আমি একটা ছোট্ট ব্লকের থ্রু দিয়ে বা এক্সাম্পল বলতে পারো, এক্সাম্পলের থ্রু দিয়ে আমি সেই টার্মসগুলোকে একটু দেখানোর চেষ্টা করব। কাকে কি কাকে জিন বলা হয়, কাকে ক্রোমোজোম বলা হয়, কাকে পপুলেশন বলা হয়, সেগুলো সবই কিন্তু আমি এখানে দেখাবো। আমরা বায়োলজিতে কিন্তু তোমার ক্রোমোজোমের কনসেপ্ট আমরা পড়েছিলাম, যে কাকে ক্রোমোজোম বলা হয়। সেরকম কিন্তু আমরা এখানেও জেনেটিক অ্যালগোরিদমে আমরা ক্রোমোজোম ব্যবহার করব। আর সব কিন্তু আমি এখানে যেভাবে রিপ্রেজেন্ট করব, সবটাই হচ্ছে বাইনারি বিট প্যাটার্ন দিয়ে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করব প্রতিটা ক্রোমোজোমকে। ওকে, তো সেটা আমার একটু দেখানোর আছে। আমার এখানে দেখো টোটাল আমি এই সার্চ স্পেসটার মধ্যে আমি টোটাল A1, A2, A3 আর A4 মোট 4টে ব্লক তৈরি করেছি। এই প্রত্যেকটা ব্লককে আমি বলছি একটা করে ক্রোমোজোম। এই প্রত্যেকটা ব্লককে আমি বলছি একটা করে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে কি থাকবে না, আমার কিছু বাইনারি কিছু বিট প্যাটার্ন থাকবে। লাইক লাইক আমার এরকম কিছু বিট প্যাটার্ন থাকবে। ধরে নাও
0 0 0। ওকে, আমি 6টা করে বিটের আমি ক্রোমোজোম তৈরি করছি, 6টা করে বিট নিচ্ছি, ঠিক আছে। এটা একটা ক্রোমোজোম। এটা আমার দেখো মোট এখানে 4টে ক্রোমোজোম আছে, A1 A2 A3 আর A4। আর এই ক্রোমোজোমগুলো যার মধ্যে সার্চ স্পেসের মধ্যে রয়েছে তাকে বলা হয়, এই টোটাল সার্চ স্পেসটাকে বলা হয় পপুলেশন। সো টোটাল যে সার্চ স্পেসটা, সেই সার্চ স্পেসটাকে বলা হয় পপুলেশন। ওকে, দুটো টার্ম দেখলাম, একটা হচ্ছে ক্রোমোজোম, একটা হচ্ছে পপুলেশন। এবার এই প্রত্যেকটা ক্রোমোজোম আমার কিছু বিট নিয়ে কনসিস্ট হচ্ছে। আমি এখানে তোমার 6টা করে বিট দিয়ে ক্রোমোজোম গুলোকে দেখাচ্ছি। তো 6টা করে বিট আছে প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে। ডিফারেন্ট বিট প্যাটার্ন কিন্তু এখানে মেনটেন হতে পারে, ডিফারেন্ট বিট প্যাটার্ন, বাইনারি বিট প্যাটার্ন তোমার ডিফারেন্ট থাকতে পারে। এবার এই একটা ক্রোমোজোমকে যদি আমরা একটু ভেতর থেকে দেখার চেষ্টা করি, যে এই ক্রোমোজোম A1, দেখো এখানে দেখো আমার মোট 6টা বিট আছে, মোট আমার এখানে 6টা বিট আছে। এই প্রত্যেকটা বিটকে আমরা বলবো একটা করে জিন। ওকে, এই প্রত্যেকটা বিটকে বলা হয় একটা করে জিন বলা হয়। ওকে, জিনের স্পেলিংটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে GENE। ওকে, GENE। তাহলে আমার কাছে কিছু ক্রোমোজোম রয়েছে, আর 4টে ক্রোমোজোম আছে, প্রতিটা ক্রোমোজোমের মধ্যে ডিফারেন্ট বিট প্যাটার্ন রয়েছে। আমি এখানে যদি বিট প্যাটার্ন গুলো যদি একটু লিখেই দিই, আমরা যে কোনো বিট প্যাটার্ন কিন্তু এখানে কনসিডার করতে পারি অ্যাকর্ডিং টু দ্য ক্রোমোজোম। এই বিট প্যাটার্ন তোমার ভ্যালুর উপরে কিন্তু ভ্যারি করে আমার কোনটা কি ধরনের ক্রোমোজোম, এটা কিন্তু ভ্যারি করে। তো 1 1 0 1, আমি এখন ডিফারেন্ট এখানে বিট প্যাটার্ন কিন্তু আমি এখানে মেনটেন করছি, ঠিক আছে। তাহলে আমার এখানে 3টে টার্ম শেখার আছে, একটা হচ্ছে পপুলেশন, একটা হচ্ছে ক্রোমোজোম, আর একটা হচ্ছে আমাদের জিন। একটা ক্রোমোজোমের মধ্যে আমার মাল্টিপল জিন থাকতে পারে, আর অনেকগুলো ক্রোমোজোমকে নিয়ে আমার তৈরি হয় একটা পপুলেশন, বা দ্যাট ইজ আ ইনিশিয়াল পপুলেশন। আমার এখন পপুলেশনের মধ্যে আমার এখন 4টে ক্রোমোজোম আছে। ওকে, 4টে আমার এখন ক্রোমোজোম আছে। তাহলে আমরা জিনটাকে যদি ডিফাইন করার চেষ্টা করি, জিনকে আমরা বলতে পারি যে ইচ বিট ইজ কল্ড জিন। ক্রোমোজোমের প্রতিটা বিটকে আমরা জিন বলতে পারি। আর এই জিনগুলোকে সবসময় রিপ্রেজেন্ট করা হয় কিছু বাইনারি নাম্বার দিয়ে। ওকে, আর জিনগুলোকে আমরা সবসময় রিপ্রেজেন্ট করতে পারি কি দিয়ে, না আমরা কিছু বাইনারি নাম্বার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি যে ক্রোমোজোমগুলোকে আমরা ক্যারেক্টারাইজ করতে পারি বাই জিনস, বা সেট অফ জিনকে আমরা বলতে পারি ক্রোমোজোম। এক কথায় সেট অফ জিনকে আমরা বলতে পারি ক্রোমোজোম। ওকে, সেট অফ জিনকে আমি বলছি ক্রোমোজোম। যদি আমাকে বলে হোয়াট ইজ ক্রোমোজোম, আমি তখন সেখানে সেট অফ জিনকে আমি এক কথায় বলতে পারি সেটা হচ্ছে ক্রোমোজোম। ওকে, এবার আমার এখানে পপুলেশন রয়েছে, জিন রয়েছে, বা ক্রোমোজোম রয়েছে, বা এই ক্রোমোজোমগুলোকে আমি আরো ডিফারেন্ট নামে আমি ডাকতে পারি, যাকে আমি ধরো ক্রোমোজোমকে আমি বলতে পারি কোনো ইন্ডিভিজুয়ালস। ওকে, কোনো ইন্ডিভিজুয়ালস বলতে পারি। আবার এই ক্রোমোজোমগুলোকে আমি বলতে পারি প্যারেন্ট। ওকে, প্যারেন্ট বলতে পারি, ঠিক আছে। আমরা পরে এটার আমি আরো সিগনিফিকেন্স আমি দেখাবো, বা আরো আমি ডিটেলসে যাব, এই কনসেপ্টটাকে আমি আরো ডিটেলসে বলবো, তখন কিন্তু কনসেপ্টটা বুঝতে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে জেনেটিক অ্যালগোরিদম হচ্ছে একটা সার্চ অ্যালগোরিদম বলতে পারি, বা অপটিমাইজ সার্চ অ্যালগোরিদম। আর যেটা পুরোপুরি আমাদের ইন্সপায়ার্ড হচ্ছে, আমরা সবাই জানি যে আমাদের চার্লস ডারউইন একজন আহ, মানে বায়োলজিক্যাল একজন কি বলবো, মানে ইয়ে ছিলেন। তো তার থিওরি ছিল ন্যাচারাল ইভলিউশন। তো আমাদের কিন্তু জেনেটিক অ্যালগোরিদম কিন্তু পুরোপুরি ইন্সপায়ার্ড বাই চার্লস ডারউইনের থিওরি অফ ন্যাচারাল ইভলিউশন, তারপরে কিন্তু পুরোপুরি ইন্সপায়ার্ড। তো এই টার্মটা আমি যদি একটু মেনশন করি, যে ইন্সপায়ার্ড বাই চার্লস ডারউইনের নাম আমরা সবাই শুনেছি। ইন্সপায়ার্ড বাই চার্লস ডারউইন। চার্লস ডারউইনের মতবাদ আমরা সবাই জানি, আমরা পড়েছি ডারউইনস থিওরি অফ ন্যাচারাল ইভলিউশন। ওকে, এবার এখান থেকে যদি আমাদের আরেকটা টার্ম আছে, এখান থেকে আমি আরেকটা টার্মকে এখান থেকে বের করতে পারি, সেই টার্মটার নাম হচ্ছে অফস্প্রিং। সেই টার্মটা আমি পরেই আসছি, সেই টার্মটাকে আমি পরেই বলছি। অফস্প্রিং বলতে কি বোঝায়, না যখন দুটো প্যারেন্টকে আমি যখন মেল্ট করব, তখন মেল্ট করানোর পর কিন্তু সেখান থেকে আমরা কিছু চাইল্ড পাবো। আর সেই চাইল্ডগুলোকে বলা হয়, আমাদের জেনেটিক অ্যালগোরিদমের ভাষায় বলা হয় অফস্প্রিং। সেই অফস্প্রিং এর কনসেপ্টটা আমি পরে আসছি। তাহলে এগুলো হচ্ছে কমন কিছু টার্মস, যে টার্মসগুলোকে আমাদের জেনেটিক অ্যালগোরিদম আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এই টার্মসগুলোকে আমাকে জানতে হবে। এবার দেখো, একটা পপুলেশনের মধ্যে আমার অনেক ক্রোমোজোম আছে, বা অনেক প্যারেন্ট আছে। আমি এই মাল্টিপল ক্রোমোজোম থেকে, বা সেট অফ ক্রোমোজোম থেকে আমি বলতে পারি যে পপুলেশন হচ্ছে একটা সেট অফ ক্রোমোজোম।
আমি এখান থেকে তোমার দুটো ক্রোমোজোমকে আমরা চুজ করব, যে দুটো ক্রোমোজোমের মধ্যে আমরা মেল্ট করব, মেল্ট করার পর তারপর সেই ক্রোমোজোম থেকে আমরা কিছু অফস্প্রিং বা কিছু চাইল্ডকে জেনারেট করব। ওকে, এবার এবার প্রশ্ন হবে যে আমি এই পপুলেশনের মধ্যে আমার তো 4টে ক্রোমোজোম আছে, আমার এখানে মোর দ্যান ওয়ান ক্রোমোজোম, আমার 10টাও থাকতে পারতো, 20টাও থাকতে পারতো, তাহলে আমি কোন ক্রোমোজোমগুলোকে আমরা সিলেক্ট করব? ওকে, তো তার জন্য কিন্তু ডিফারেন্ট টাইপের কনসেপ্ট আছে, সিলেকশন কিছু কনসেপ্ট আছে, সেই সিলেকশনগুলোকে আমরা জানবো। এখানে আমাদের কে সব থেকে বেশি ফিটেস্ট, ওকে, কাকে আমি ফিটেস্ট বলে আমি এখানে ট্রিট করব, যে কোন ক্রোমোজোমটা বা কোন প্যারেন্টটা বা কোন ইন্ডিভিজুয়ালটা সব থেকে ফিটেস্ট, আমি সেখান থেকে কিন্তু ফিটেস্ট দুটো প্যারেন্টকে আমি এখান থেকে চুজ করব, তাদের মধ্যে আমি ক্রস ওভার করব, ক্রস ওভার করার পর তাদের থেকে আমরা অফস্প্রিং জেনারেট করব। ওকে, তো আমাকে কিন্তু এই সমস্ত কাজগুলো সবই আমাকে এখানে করতে হবে, আমাকে বায়োলজিক্যাল ইভালুয়েশন বা আমরা এখানে জেনেটিক অ্যালগোরিদম পড়ছি, এই পুরো প্রসেসটা কিন্তু আমাকে এখানে ব্যবহার করতে হবে। আর এই জেনেটিক অ্যালগোরিদমকে আমরা রিয়েল ওয়ার্ল্ডের অনেক অ্যাপ্লিকেশনে আমরা ব্যবহার করতে পারি, যেমন আমরা ইমেজ প্রসেসিং একটা ট্রেন্ডিং একটা ফিল্ড, আমরা ইমেজ প্রসেসিং বলো, আমরা কোনো ইলেকট্রনিক সার্কিটকে ডিজাইন করছি সেখানে বলো, বা আমরা হয়তো কোনো আর্টিফিশিয়াল হয়তো কিছু ক্রিয়েটিভিটি করতে চাইছি সেখানে বলো, সব জায়গাতে কিন্তু আমরা এই জেনেটিক অ্যালগোরিদমকে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া এর ভাস্ট নাম্বার অফ অ্যাপ্লিকেশন আছে, আমি যখন অ্যাপ্লিকেশনে যখন যাব তখন সেখান থেকে আমরা ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের কনসেপ্ট আমরা সেখান থেকে জানতে পারবো। এবার এই জেনেটিক অ্যালগোরিদম কিভাবে কাজ করে তার জন্য আমি এখানে ছোট্ট একটা ফ্লো চার্ট ড্র করব, যে হাউ জেনেটিক অ্যালগোরিদম ওয়ার্কস, ওকে, বা স্টেপস ফর দ্য জেনেটিক অ্যালগোরিদম, বা কিভাবে জেনেটিক অ্যালগোরিদম কিভাবে কাজ করে, যে হাউ জেনেটিক অ্যালগোরিদম ওয়ার্কস। আমি ছোট্ট এখানে একটা ফ্লো চার্ট আমি ড্র করে জেনেটিক অ্যালগোরিদম কিভাবে কাজ করে বা কি কি স্টেপ আমাকে ফলো করতে হয় সেই স্টেপগুলোকে আমি একটু দেখানোর চেষ্টা করি। ওকে, ফার্স্ট আমার প্রথম স্টেপে আমাদের আছে ইনিশিয়াল পপুলেশন। এখন নিশ্চয়ই পপুলেশন বলতে আমরা বুঝতে পারছি পপুলেশন কাকে বলছি, যার মধ্যে আমার মাল্টিপল ক্রোমোজোম আছে তাকে আমি বলছি পপুলেশন, বা সেট অফ ক্রোমোজোমকে আমি এক কথায় বলতে পারি পপুলেশন। সেই পপুলেশনের মধ্যে আমার অনেকগুলো ক্রোমোজোম আছে বা অনেকগুলো প্যারেন্ট আছে, তাই না? এবার সেখান থেকে আমাকে প্রত্যেকটা প্যারেন্টের বা প্রত্যেকটা ক্রোমোজোমের আমাকে ফিটনেস ক্যালকুলেট করতে হবে। তো কিভাবে ফিটনেস ক্যালকুলেট করা হয় তার ডিফারেন্ট অ্যালগোরিদম আছে, ডিফারেন্ট কনসেপ্ট আছে, সেটা আমরা জানবো এখানে। যে ক্যালকুলেট ফিটনেস, প্রত্যেকটা ক্রোমোজোমের আমাকে ফিটনেস বের করতে হবে, যারা সব থেকে ফিটেস্ট আমি সেই দুটো ক্রোমোজোমের মধ্যে কিন্তু আমরা ক্রস ওভার করবো বা মেল্ট করবো। ওকে, নাম্বার 3 হচ্ছে যে আমাকে, তার মানে আমি যখনই ক্যালকুলেট যখন করে ফেলতে পারলাম ফিটনেস গুলো, আমার অ্যাকর্ডিং টু দ্য ফিটনেস ভ্যালু আমি সেখান থেকে তোমার সিলেকশন করতে পারবো, দুটো ক্রোমোজোমকে আমি সিলেকশন করতে পারবো, দুটো বা তিনটে আমার যেমন দরকার, আমার যেমন রিকোয়ারমেন্ট, আমি তারপর কি করছি, আমি সিলেকশন করছি। ওকে, এই ফিটনেস কিভাবে বের করা হয় বা ফিটনেস স্কোর কিভাবে বের করা হয় সেটা আমরা জানবো, যে কি করে ফিটনেস আমরা ক্যালকুলেট করবো। আমার যখনই সিলেকশন হয়ে গেল যে হ্যাঁ আমার 10টা ক্রোমোজোম ছিল বা 10টা প্যারেন্ট ছিল, সেই 10টা প্যারেন্ট থেকে আমরা দুটো প্যারেন্টকে আমরা চুজ করেছি অ্যাকর্ডিং টু দ্য ফিটনেস স্কোর, কারণ প্রত্যেকটা কিন্তু একটা করে ফিটনেস স্কোর আছে, কি করে ফিটনেস স্কোর বের করতে হয় সেটা আমরা জানবো আস্তে আস্তে। আমি তারপরে সিলেকশন করলাম তাদের ফিটনেস, আমি দেখলাম যে যার ফিটনেস তোমার ধরো আমার 4টে ক্রোমোজোম ছিল, তার মধ্যে তোমার ধরো প্রথমটার ফিটনেস ছিল 4, তারপরে ধরো তোমার ফিটনেসটা হয়তো 1, তারপরে ফিটনেসটা তোমার ধরো হয়তো 5, আর তারপরে তোমার ধরো ফিটনেস স্কোরটা হয়তো 2। তা আমি এখান থেকে নিশ্চয়ই সেই 4টে আমি ক্রোমোজোমকে চুজ করব, সেই দুটো ক্রোমোজোমকে চুজ করব যার ফিটনেস স্কোরটা 5 আর যার ফিটনেস স্কোরটা হচ্ছে 4। আমি ধরলাম এটা হচ্ছে আমার ক্রোমোজোম 1, আমি এটাকে ধরলাম এটা আমার ক্রোমোজোম 3, এটা আমার ক্রোমোজোম 2, এটা হচ্ছে আমার ক্রোমোজোম 4। আমি কিন্তু এখান থেকে তোমার এই ক্রোমোজোমটাকে নেব আর এই ক্রোমোজোমটাকে নেব, দ্যাট ইজ আ সিলেকশন। কি করে আমি ক্রোমোজোমগুলোকে সিলেক্ট করছি। তারপরে যখন সিলেকশন হয়ে গেল দুটো ক্রোমোজোম, যে ক্রোমোজোম 1 আর ক্রোমোজোম 3 কে আমি সিলেক্ট করেছি, তাদের মধ্যে আমি এখন কি করব, তাদের মধ্যে আমি এখন ক্রস ওভার অপারেশন পারফর্ম করব, দ্যাট ইজ আ ক্রস ওভার। তো ডিফারেন্ট টাইপের ক্রস ওভার অপারেটর আছে, যেটা আমরা জানবো যে কি মানে কত রকম ভাবে ক্রস ওভার করানো যায়, ওকে, বা পারফর্ম করা যায় ক্রস ওভার অপারেশনটা, তার জন্য ডিফারেন্ট কনসেপ্ট আছে, সেটা আমরা জানবো। দ্যাট ইজ একটা টপিক, কিন্তু ক্রস ওভার কিন্তু একটা টপিক আমাদের জেনেটিক অ্যালগরিদমের মধ্যে। তো আমার যখনই ক্রস ওভার যখন হয়ে গেল, ক্রস ওভার হওয়ার পর তারপর তো সেখান থেকে ধরনের কিছু অফস্প্রিং জেনারেট হবে বা চাইল্ড জেনারেট হবে। তো তারপরে আমাকে যে কাজটা, যে অপারেশনটা করতে হয় বা যে টেকনিকটা আমাকে ফলো করতে হয়, দ্যাট ইজ আ মিউটেশন। তারপরে আমাকে মিউটেশন করতে হয়। ওকে, এই মিউটেশন কেন করতে হয় সেটাও আমি পারপাসটা আমি বলবো, আমরা এখানে প্রত্যেকটা স্টেপকে আমরা এক্সপ্লেন করব, যে আমার ইনিশিয়াল পপুলেশন কি, ক্যালকুলেট ফিটনেস কি, সিলেকশন কি, ক্রস ওভার কি, আমি এখন জাস্ট জিস্ট করে বলছি। তারপরে আমি এখান থেকে মিউটেশন অপারেশন পারফর্ম করবো। ওকে, তো মিউটেশন মানে হচ্ছে যে আমার সার্চ রেজাল্টটাকে আরো ভালো করার জন্য আমি এখানে কিছু এক্সট্রা কিছু প্রসিডিউর আমি এখানে অ্যাপ্লাই করবো, মিউটেশন করে আমি কিছু এক্সট্রা প্রসেস আমি এখানে অ্যাপ্লাই করবো, দ্যাট ইজ আ মিউটেশন।
আর মিউটেশন করার পর আমাকে এবার চেক করতে হবে যে আমার স্টপিং কন্ডিশনটা মিট করেছে কিনা। আমি এখানে একটা কন্ডিশনাল একটা ব্লক রাখবো, দ্যাট ইজ আ ডায়মন্ড। আমি ডায়মন্ডের মধ্যে আমি এখানে কি করছি কি একটা স্টপিং ধরনের ক্রাইটেরিয়া দেওয়া আছে, আমি সেই স্টপিং ক্রাইটেরিয়াটা আমার মিট করছে কিনা সেটা আমি চেক করছি। যে স্টপিং ক্রাইটেরিয়া যদি এটা মিট করে যায়, যে হ্যাঁ স্টপিং ক্রাইটেরিয়াটা মিট করে গেছে, ইয়েস, তাহলে সেখান থেকে আমরা একটা অপটিমাল সলিউশন পাবো, যে স্টপিং ক্রাইটেরিয়া আমার মিট করে গেছে, আমি এতগুলো স্টেপ ফলো করে আমি কাজ করেছি, অতএব সেখান থেকে আমি একটা অপটিমাল একটা সলিউশন পাচ্ছি। ওকে, অপটিমাল সলিউশন পাচ্ছি। আর যদি আমার স্টপিং ক্রাইটেরিয়া যদি ম্যাচ না করে, যদি আমার স্টপিং ক্রাইটেরিয়া যদি ম্যাচ না করে, তাহলে আমাকে আবার গিয়ে নতুন করে আমি হয়তো কোনো প্রপার, আমি যে ফিটনেস ফাংশন ক্যালকুলেট করে যে তোমার যে দুটো ক্রোমোজোমকে সিলেক্ট করেছিলাম, তারা হয়তো তোমার মানে ফিটেস্ট নয়, তাদেরকে দিয়ে হয়তো আমরা ভালো অফস্প্রিং জেনারেট করতে পারছি না, তাহলে আমাকে নতুন করে আবার কি আমাকে ফিটনেস ক্যালকুলেট করতে হবে, আবার কিন্তু এই সেম প্রসেসটা আবার রিপিট হবে, আমাকে আবার সিলেকশন করতে হবে, আবার ক্রস ওভার করতে হবে, আবার মিউটেশন করতে হবে, আমি তারপরে আবার চেক করবো যে আমার স্টপিং ক্রাইটেরিয়া মিট করছে কিনা। যদি দেখি যে না মিট করছে না এখনো, আমি কিন্তু আবার কি সেম প্রসেসটা কিন্তু আমরা রিপিটেশন করবো, দ্যাট ইজ আ রিপিটেশন। ওকে, তারপরে যখন দেখলাম যে হ্যাঁ আমার স্টপিং ক্রাইটেরিয়াটা মিট করে গেছে, বা আমার এখানে কনভার্জ হয়ে গেছে, বা আমরা কনভার্জেন্স স্টেটে চলে এসেছি, ওকে, তো তখন কিন্তু আমার সেখানে আমাকে শেষ করতে হবে, দ্যাট ইজ আ স্টপিং ক্রাইটেরিয়া, সেটাই। তারপরে আমরা একটা অপটিমাল সলিউশন সেখান থেকে আমরা পেতে পারি। ওকে, তো দ্যাট ইজ আ ফ্লো চার্ট, যে আমরা কিভাবে একটা জেনেটিক অ্যালগোরিদম কিভাবে কাজ করে, তাই এটা হচ্ছে খুব সিম্পল একটা ফ্লো চার্ট। তার আমাদের মেন যে অপারেশনগুলো আমরা এখানে দেখলাম, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের ফিটনেস ক্যালকুলেট করা, দেন হচ্ছে সিলেকশন করা। সিলেকশনের জন্য তোমার ডিফারেন্ট অ্যালগোরিদম আছে, যে আমি যাকে তাকে যে কোনো ক্রোমোজোমকে আমি সিলেকশন করতে পারি না, আমি কিভাবে সিলেকশন করব, তার ফিটনেস স্কোর থেকে সিলেকশন করব কিনা, বা আদার্স কোনো প্যারামিটারের ভ্যালু ক্যালকুলেট করে আমি সিলেকশন করব কিনা, সেটা কিন্তু ডিপেন্ড করে। তারপরে আমি তো ক্রস ওভার করছি, ক্রস ওভারের ডিফারেন্ট টেকনিক আছে, সেই টেকনিকগুলো আমরা সব জানবো, ক্রস ওভার ডিফারেন্ট অপারেটর আমরা পড়বো। দেন মিউটেশন বলতে কি বোঝায়, বা তার কি কি টাইপ আছে মিউটেশনের, সেই মিউটেশনের টাইপগুলোকেও আমরা দেখবো। ওকে, এটা হচ্ছে বেসিক ফ্লো চার্ট। তো আমরা এই ফ্লো চার্টটা মানে মোটের ওপরে বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছি সবাই, যে কিভাবে জেনেটিক অ্যালগরিদম কাজ করছে। বেসিক, আমি এখন কিন্তু ডিটেলসে যাইনি, আমি এবার ডিটেলসে যাব। একদূর পর্যন্ত যা বললাম সবটা বোঝা গেছে সবার কাছে, বেসিক কনসেপ্টটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো এবার আমরা প্রতিটা স্টেপকে আমি এবার এক্সপ্লেন করব। তুমি ভাবো এটা স্টেপ 1, তুমি ভাবো এটাকে স্টেপ 2 জেনেটিক অ্যালগরিদমের, তুমি ভাবো এটা হচ্ছে স্টেপ 3, ওকে, তুমি এটাকে ভাবো স্টেপ 4, আর তুমি এটাকে ভাবো স্টেপ 5। তো মেনলি তো আমার 5টা স্টেপ, এটা ভাবো তুমি স্টেপ 5। এবার আমি প্রথমে স্টেপ 1-এ আমরা যাচ্ছি। তো স্টেপ 1টা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন বা ইনিশিয়াল পপুলেশন, মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তারপরেরটা হচ্ছে আমার ফিটনেস অ্যাসাইনমেন্ট বা ফিটনেস ক্যালকুলেশন বা ফিটনেস অ্যাসাইনমেন্ট, তারপরে হচ্ছে সিলেকশন, তারপরে হচ্ছে ক্রস ওভার। ক্রস ওভারের পর কিন্তু আমরা রিপ্রোডাকশন করতে পারি অ্যাকচুয়ালি, ওকে, দ্যাট ইজ আ ক্রস ওভার। আর তারপরে হচ্ছে আমার মিউটেশন, দেন হচ্ছে টার্মিনেশন। ওকে, মিউটেশনের পর কিন্তু আমরা টার্মিনেট করে যাচ্ছি, যদি আমার স্টপিং ক্রাইটেরিয়া যদি মিট করে, আমরা কিন্তু তখন সেখানে টার্মিনেট করে যাচ্ছি। ঠিক আছে, এবার দেখো স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1-এ আমাদের কি ছিল, দ্যাট ইজ আ ইনিশিয়ালাইজেশন বা ইনিশিয়াল পপুলেশন, তাই তো? স্টেপ নাম্বার 1-এ ছিল আমাদের ইনিশিয়ালাইজেশন বা ইনিশিয়াল পপুলেশন। তো সেখানে আমরা বলতে পারি যে আমার জেনেটিক অ্যালগরিদমের যে প্রসেসটা, এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন বা ইনিশিয়াল পপুলেশন। আমি স্টেপ 1টাকে একটু ছোট্ট করে লিখি, তারপরে আমি এটাকে সম্বন্ধে এটা নিয়ে আমি এক্সপ্লেন করব। তো আমার প্রসেসটা শুরু হচ্ছে কিছু সেট অফ ইন্ডিভিজুয়ালসকে নিয়ে, ওকে, আর এই সেট অফ ইন্ডিভিজুয়ালসকেই আমরা এক কথায় বলতে পারছি, সেট অফ ইন্ডিভিজুয়ালসকে আমরা এক কথায় বলতে পারছি পপুলেশন, তাই না? সেট অফ ইন্ডিভিজুয়ালস মানে কিন্তু সেট অফ ক্রোমোজোম, সেট অফ ইন্ডিভিজুয়ালস, তাকে আমরা কিন্তু এক কথায় বলছি পপুলেশন। এটা দিয়ে দেখো আমার শুরু হচ্ছে আমার প্রসেসটা আমার শুরু হচ্ছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমার সলিউশন স্পেসের মধ্যে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমার কিন্তু কাজে লাগছে আমার প্রবলেমটাকে সলভ করতে। আমি এখান থেকে সলভ করার জন্য, আমার প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা এখানে তোমার দেখো অনেকগুলো ক্রোমোজোম আমরা দেখেছি। সেই ক্রোমোজোমগুলোর মধ্যে আমি দেখেছি যে সেই প্রত্যেকটা ক্রোমোজোম আমার পপুলেশনের মধ্যে রয়েছে বা আমার সলিউশন স্পেসের মধ্যে রয়েছে।
আমার এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসকে হয়তো বা আমি ধরে না হয়তো একটা ক্রোমোজোমের মধ্যে আমার ইন্ডিভিজুয়াল যে বিটগুলো রয়েছে সেই ইন্ডিভিজুয়াল যে বিটগুলোকে আমরা একটু আগে দেখে আসলাম, তো সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলেছি জিনস, তাই না? তাহলে আমার ইনিশিয়াল পপুলেশন মানে হচ্ছে তার কিন্তু এই ডায়াগ্রামটা কিন্তু সেখানে আমরা ফলো করতে পারি। এই যে ডায়াগ্রামটা আমি একটু দেখিয়েছিলাম এটা কিন্তু আমাদের ইনিশিয়াল পপুলেশন। ওকে, এটাকে আমি কিন্তু ইনিশিয়ালাইজ করছি যে আমার এটা ক্রোমোজোম 1, ক্রোমোজোম 2 বা A2, A3, A4, এটা এগুলো আমার জিন, এগুলো আমার ক্রোমোজোম, এই সবটাকে নিয়ে আমি একটা পপুলেশন ফর্মেশন করছি। এটাই কিন্তু আমাদের হচ্ছে ইনিশিয়াল পপুলেশন। আমি এটাকে জাস্ট এখানে আমি একটু এক্সপ্লেন করছি। আর এই জিনগুলো আমার জয়েন্ট হয়ে, দেখো মাল্টিপল জিন দেখো জয়েন হয়ে তারা কিন্তু একটা স্ট্রিংকে ফরমেশন করছে, তাই না? 0 0 0 0 0 0, এটা দেখো স্ট্রিংকে ফরমেশন করছে। আর এই স্ট্রিংটা কিন্তু আমি বলছি আমার ক্রোমোজোম, এই স্ট্রিংটাকে তো আমি বলছি আমার ক্রোমোজোম। তাহলে এই যে যতগুলো আমার ক্রোমোজোম আছে প্রত্যেকটা কিন্তু একটা করে সলিউশন। তুমি A1 কে A2 কে চুজ করলে, দিয়ে তুমি ধরো না কিছু অফস্প্রিং জেনারেট করলে, রিপ্রোডাকশন করলে। আবার তুমি A2 A3 কে তুমি সিলেকশন করলে, দিয়ে তুমি ধরো কিছু রিপ্রোডাকশন করলে। বা তুমি A2 A4 কে তুমি সিলেকশন করতে পারো, A1 A3 কে সিলেকশন করতে পারো, বা A1 A4 কে সিলেকশন করতে পারো। তারপর তোমার প্রত্যেকটা ক্রোমোজোমে কিন্তু এখানে একটা করে সলিউশন। এবার তুমি কোন সলিউশনটাকে তুমি চুজ করবে, কোনটা তোমার সব থেকে ফিটেস্ট হবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে ডিফারেন্ট অ্যালগোরিদমের উপরে। যে তুমি কাকে চুজ করবে বা কোনটা তোমার সব থেকে ফিটেস্ট, সবটা কিন্তু তোমার ডিপেন্ড করছে যে অ্যালগোরিদমের উপরে। তাহলে আমরা অনেকগুলো জিনকে আমরা কম্বাইন করে একটা স্ট্রিং ফরমেশন করতে পারি, আর সেই স্ট্রিংটাকে আমি বলছি আমার ক্রোমোজোম বা আমার সলিউশন। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, যে আমরা কিভাবে এটাকে ফার্স্টে ইনিশিয়ালাইজ করছি, বা ইনিশিয়াল পপুলেশন বলতে আমাদের কি বোঝায়। তো আমরা সেখানে তোমার দেখলাম সেট অফ ইন্ডিভিজুয়ালস এর কনসেপ্ট, আমরা সেখানে দেখলাম জিনের কনসেপ্ট, আমি সেখানে দেখলাম কিছু ক্রোমোজোমের কনসেপ্ট, সবটাই কিন্তু আমাদের ইনিশিয়াল পপুলেশনের মধ্যে, যেটা ফার্স্ট আমরা সবগুলো কিন্তু ইনিশিয়ালাইজ করছি। ওকে, দ্যাট ইজ আ ইনিশিয়ালাইজেশন। এবার ইনিশিয়ালাইজেশন হয়ে যাওয়ার পর আমার সলিউশন স্পেসটা ইনিশিয়ালাইজ হওয়ার পর, বা পপুলেশনগুলোকে আমি ইনিশিয়ালাইজ করার পর, আমার সেকেন্ড স্টেপটা হচ্ছে যে আমাকে এখন ফিটনেস ক্যালকুলেট করতে হবে, তাই না? দেখো এখানে ক্যালকুলেট দ্য ফিটনেস, আমাদের সেকেন্ড স্টেপটা হচ্ছে ক্যালকুলেট ফিটনেস। আমরা এবার ফিটনেস ক্যালকুলেট করব। আমি কিন্তু এখানে ফিটনেস ক্যালকুলেট করা কিন্তু আমি এখানে দেখাবো না, আমি জাস্ট স্টেপের অ্যাজ আ স্টেপ আমি এটাকে ডিসকাস করব। তারপরে ফিটনেস ক্যালকুলেশন দিয়ে আমরা একটা সেপারেট টপিক পড়বো, যেখানে আমরা ফিটনেস ক্যালকুলেশন করে আমরা দেখাবো প্রতিটা ফিটনেস কিভাবে বেরোচ্ছে আমরা দেখাবো। তো ফিটনেস ক্যালকুলেশন করার জন্য আমাদের দরকার পড়ে কিছু ফিটনেস ফাংশনের। ওকে, কিছু ফিটনেস ফাংশন দরকার পড়ে, যে ফিটনেস ফাংশনগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু ফিটনেস স্কোর ক্যালকুলেট করতে পারি। প্রত্যেকটা কার ফিটনেস ক্যালকুলেট করব, না আমরা এই ফিটনেস ফাংশনগুলোকে ব্যবহার করে আমরা কোনো ক্রোমোজোমের আমরা ফিটনেস ক্যালকুলেট করব, যে সেই ক্রোমোজোমটা কতটা এলিজিবল রিপ্রোডাকশন করার জন্য, বা সে কি ফিট রিপ্রোডাকশন করার জন্য। তো আমি সেই ক্রোমোজোমটাকে আমরা চুজ করব, ফিটনেস ফাংশন আমাকে যে ভ্যালু রিটার্ন করবে, যদি দেখি যে হ্যাঁ ভ্যালুটা কোথাও থেকে গ্রেটার ভ্যালু বা অনেক বেশি ভ্যালু আমাকে জেনারেট করছে, বা তার ফিটনেস স্কোর যদি তোমার দেখি অনেক ভালো, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে আমরা চুজ করব অ্যাজ আ বেস্ট ক্রোমোজোম। ওকে, তো আমরা আমার কিন্তু এখানে কিছু ফিটনেস ফাংশন থাকছে। তো এই যে ফিটনেস ফাংশনগুলো ডিটারমাইন করে আমার প্রত্যেকটা সলিউশন বা প্রত্যেকটা ক্রোমোজোমের তার ফিটনেস ভ্যালুটাকে কিন্তু আমাকে রেফার করছে বা জেনারেট করছে। ওকে, তাহলে আমরা এখানে প্রত্যেকটা সলিউশন যেগুলো আমার দেওয়া আছে, বা প্রত্যেকটা যে ক্রোমোজোম দেওয়া আছে, সেই প্রত্যেকটা ক্রোমোজোমের কিন্তু আমরা ফিটনেস স্কোর ক্যালকুলেট করব বাই ইউজিং ফিটনেস ফাংশন। আমরা কিন্তু এখানে ফিটনেস স্কোর ক্যালকুলেট করব, ফিটনেস স্কোর ক্যালকুলেট করব বাই ইউজিং সাম ফিটনেস ফাংশন। ডিফারেন্ট টাইপের ফিটনেস ফাংশন আছে, যেগুলোকে দিয়ে আমি প্রতিটা ক্রোমোজোমের আমরা ফিটনেস স্কোরটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। দ্যাট ইজ আ ক্যালকুলেট ফিটনেস। আমি পরে ফিটনেস ফাংশন কিভাবে কাজ করে, বা ফিটনেস ফাংশন দিয়ে আমরা কিভাবে ফিটনেসটাকে ক্যালকুলেট করতে পারি, সেই সমস্ত কনসেপ্টে আমরা আসবো। ওকে, স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3তে দেখো আমাদের যে স্টেপটা আছে, দ্যাট ইজ আ সিলেকশন। তো আমি একটু কি বলছিলাম যে আমার কাছে 4টে ক্রোমোজোম আছে, আমি আগে পাশে একটু লিখে দেখিয়েছিলাম যে ধরুন আমার কাছে একটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোম 1, তার ফিটনেস স্কোর বেরিয়েছে হয়তো 5। আমার ধরুন ক্রোমোজোম 2, তার ফিটনেস ভ্যালু ধরুন বেরিয়েছে হয়তো 4। ক্রোমোজোম 3, তার ফিটনেস ভ্যালু ধরুন বেরিয়েছে হয়তো তোমার 6। আর ক্রোমোজোম 4 এর ধরুন ফিটনেস স্কোর বেরিয়েছে হয়তো তোমার হয়তো 3। তাহলে এই 4টে ক্রোমোজোমের তোমার ডিফারেন্ট ফিটনেস ভ্যালুগুলো ক্যালকুলেট হয়েছে। আর এই ক্যালকুলেশনগুলো আমি কি করে ভ্যালুগুলোকে পেয়েছি, না ফিটনেস ফাংশন দিয়ে। ওকে, তো সেই ফিটনেস ফাংশন কিভাবে ভ্যালুটাকে ক্যালকুলেট করে সেটা আমরা পরে দেখছি। তো এবার এখান থেকে আমি সব থেকে যার ফিটনেস স্কোর বেশি সেই দুটো ক্রোমোজোমকে আমি চুজ করব বা সিলেকশন করব।
তাহলে স্টেপ নাম্বার 3টা হচ্ছে আমার সিলেকশন। তাহলে আমি এখান থেকে নিশ্চয়ই সেই দুটো ক্রোমোজোমকে আমরা সিলেকশন করব যাদের ফিটনেস স্কোর সব থেকে বেশি। তাহলে ফিটনেস স্কোরটা যার বেশি আমি তখন এখান থেকে চুজ করলাম তোমার C3 কে চুজ করলাম, C3 ক্রোমোজোমকে, আর আমি এখান থেকে তোমার চুজ করলাম C1 ক্রোমোজোমকে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমার সিলেক্টেড হলো। কেন সিলেক্টেড হলো? না এদের কিন্তু ফিটনেস স্কোরটা অনেক বেশি, আর সেই ফিটনেস স্কোরটা বের করতে আমাকে কে হেল্প করেছে? না আমাকে হেল্প করেছে কিছু ফিটনেস ফাংশন, যার থ্রু দিয়ে আমি ফিটনেস স্কোরটাকে আমরা বের করতে পেরেছি। ওকে, দ্যাট ইজ আ সিলেকশন। আমি এখান থেকে কিন্তু তোমার সিলেকশন করে ফেললাম, যে আমার ইন্ডিভিজুয়াল সলিউশনগুলোকে আমরা সিলেকশন করে ফেললাম। মানে আমি একটা পেয়ার অফ ইন্ডিভিজুয়াল সলিউশন কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করলাম বেসড অন দ্য ফিটনেস স্কোর। ফিটনেস স্কোরের উপরে বেস করে আমরা দুটো সলিউশনকে আমি এখানে চুজ করে ফেললাম। ঠিক আছে, এবার তার স্টেপ নাম্বার 4টা কি? না স্টেপ নাম্বার 4টা হচ্ছে ক্রস ওভার। এবার যে দুটো সিলেকশন আমার, যে দুটো ক্রোমোজোম সিলেকশন হয়েছে, সেই দুটো ক্রোমোজোমের মধ্যে আমি এবার ক্রস ওভার অপারেশন পারফর্ম করব। ওকে, তাদের মধ্যে আমি এখন ক্রস ওভার অপারেশন পারফর্ম করব, পারফর্ম দ্য ক্রস ওভার। ওকে, তার মানে আমি দুটো প্যারেন্ট দেখো এখানে সিলেক্ট করতে পেরেছি, একটা হচ্ছে C1 একটা প্যারেন্ট, আর C3 একটা প্যারেন্ট। দুটো প্যারেন্টকে আমি চুজ করেছি, এটা কিন্তু ক্রোমোজোম, প্যারেন্ট ক্রোমোজোম দুটো। তাদের মধ্যে আমরা কি করছি? তাদের মধ্যে আমরা ক্রস ওভার করছি, বা তাদের মধ্যে আমি মেট করছি, দ্যাট ইজ আ মেটেড, তাদের মধ্যে আমি মেট করছি। তারপর আমি অবশ্য এই ক্রস ওভার করার জন্য আমার ডিফারেন্ট পয়েন্ট আমাকে চুজ করতে হয়, দ্যাট ইজ আ ক্রস ওভার পয়েন্ট। আর আমি ক্রস ওভার পয়েন্টগুলোকে আমরা র্যান্ডামলি চুজ করতে পারি, সেটা আমি ডিফারেন্ট টাইপের ক্রস ওভার এক্সাম্পল আছে, আমি এখানে তার একটা এক্সাম্পল তোমাকে দেখাবো। তো এদের মধ্যে আমি মেট করলাম, মেট করে বেসিক্যালি আমি তোমার এখান থেকে তোমার যেটা পাবো সেটা হচ্ছে আমি এখান থেকে কিছু নতুন কিছু মানে অফস্প্রিং পাবো, বা নতুন কিছু সলিউশন পাবো, বা তাকে বলা হয় অফস্প্রিং বা চাইল্ড। আমরা এখান থেকে কিছু অফস্প্রিং বা কিছু চাইল্ড আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। তো খুব সিম্পল একটা ক্রস ওভার আমি এক্সাম্পল দিই। ধরে নাও আমার কাছে একটা ক্রোমোজোম আছে, যে ক্রোমোজোমটা আমি নাম বললাম হয়তো A1, তার বিট স্ট্রিংটা হচ্ছে, কারণ তখন জানি আমরা ক্রোমোজোম মানে কিছু বিট স্ট্রিং থাকবে তার মধ্যে। আর ধরো A2 আরেকটা ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোমের মধ্যে আমরা ক্রস ওভার অপারেশন পারফর্ম করবো। ধরে নাও A1 এর মধ্যে আমার 6টা বিট আছে, 0 0 0, সবগুলোই ধরে নাও 0 নিচ্ছি প্রথম ক্রোমোজোমের বিট প্যারেন্টটার মধ্যে। আর A2 এর মধ্যে আমি দেখো তোমার সবগুলোকে 1 করে দিয়েছি, সবগুলোকে আমি এখানে 1 করে দিই। আমি ধরলাম যে এই দুটো ক্রোমোজোমই হয়তো আমার সিলেকশন হয়েছে। ওকে, আফটার ফিটনেস ফাংশন আমাকে সব দুটো, এই দুটো ক্রোমোজোমকে সব থেকে বেশি ভ্যালু দিয়েছে, তাদের ফিটনেস স্কোরটা সব থেকে বেশি। এবার এদের মধ্যে আমি এবার ক্রস ওভার অপারেশন পারফর্ম করবো। তো আমি এখানে একটা ক্রস ওভার পয়েন্ট আমি চুজ করলাম। ওকে, দ্যাট ইজ আ ক্রস ওভার পয়েন্ট। আমি ক্রস ওভার পয়েন্টটাকে চুজ করেছি 3 বিট। ক্রস ওভার পয়েন্টটাকে আমি চুজ করেছি দেখো 3 বিট। দেখো আমি 3টে বিট পরে দেখো আমি ক্রস ওভার পয়েন্টটাকে দিয়েছি। দেখো দুটো ক্রোমোজোমে দেখো তোমার 3টে করে বিটের পর দেখো আমি ক্রস ওভার পয়েন্টটাকে দিয়েছি। ওকে, তো এটা আমার ক্রস ওভার পয়েন্ট। এবার এই ক্রস ওভার পয়েন্টের মধ্যে আমার যখনই যতক্ষণ না ক্রস ওভার পয়েন্টটা রিচ করছে, যতক্ষণ না ক্রস ওভার পয়েন্টটা রিচ করছে, ততক্ষণ পর্যন্ত আমার ভ্যালুগুলো তোমার সেম থাকবে। যতক্ষণ না ক্রস ওভার পয়েন্টটা আমার রিচ করছে ততক্ষণ পর্যন্ত ভ্যালুগুলো আমার সেম থাকবে। আর যখনই ক্রস ওভার পয়েন্ট যখনই দেখো রিচ করে যাবে, তখন কিন্তু আমি হয়তো বললাম যে আমি এদের মধ্যে হয়তো নতুন সলিউশন পাবো, আমি হয়তো তোমার এক্সচেঞ্জ করবো বিটগুলোকে। ওকে, তার মানে দেখো এই প্রথম থেকে 3টে পর্যন্ত, যখন 3টে পয়েন্ট আসা পর্যন্ত দেখো আমার কিন্তু বিটগুলো কিন্তু দেখো সেম থাকছে। আর যখনই আমার এই প্রথম 3টে বিট যখন ওভার হয়ে গেল, পরের যে 3টে যখন বিট যখন চলে আসছে, তখন কিন্তু আমরা কি করব? না জাস্ট আমি এই বিটগুলোর সাথে এই বিটগুলোকে আমরা সোয়াপ করব। আমি এখানে তোমার সোয়াপিং দিয়ে এটাকে দেখাচ্ছি, যদি কনসেপ্ট যদি দেখাই, আমি জাস্ট এটাকে সোয়াপ করব। ওকে, তাহলে সোয়াপ করলে এখন আমরা দেখো যে দুটো অফস্প্রিং জেনারেট করতে পারছি বা অফস্প্রিং জেনারেট করতে পারছি, আমি একটা নাম বললাম A5, এটাকে বললাম A6। তাহলে প্রথম A5 অফস্প্রিংটা কি হবে? তাহলে এখন এই A1 থেকে দেখো আমি A5 পাচ্ছি, তাহলে A5টা এখন দেখো কি পাবো আমরা? তাহলে এই বিট দেখো তোমার এই ডান দিকে দেখো 3টে বিট তোমার 0ই আছে, তাই না? 3টে বিট পর্যন্ত আমার সেম থাকবে। তারপরে এখন দেখো এই 3টে বিট এখন কি হয়ে যাবে? এই 3টে বিট এখন কি হয়ে যাবে? দেখো আমরা তো সোয়াপিং করেছি, তাহলে এই 1 তো এখানে চলে যাবে, এই 1 তো এখানে চলে যাবে, এই 1 তো তোমার এখানে যাবে, তাই না? তাহলে এখন তোমার দেখো 3টেই 1 হয়ে গেল। A5টা নতুন একটা ক্রোমোজোম দেখো তৈরি হয়েছে, 3টে 1 3টে 0 হয়ে গেল। আর আমার A6 যে তোমার এখন অফস্প্রিংটা তৈরি হচ্ছে, তার তোমার বিট প্যাটার্নটা কিরকম হবে? তখন 6টা এখানে দেখো ঘর করলাম। আমি এখানে একটা সিম্পল আমি একটা ক্রস ওভার এক্সাম্পল দিচ্ছি। দেখো প্রথম 3টে দেখো 1 আছে, তো প্রথম 3টে দেখো তোমার 1ই থাকবে। আমি তো ক্রস ওভার পয়েন্ট এখানে চুজ করেছি 3, আমি এখানে ক্রস ওভার পয়েন্টটা আমি চুজ করেছি 3, মানে প্রথম 3টে পয়েন্ট কিন্তু আমার
তার ভ্যালু কিন্তু তোমার সেম থাকবে, তারপর থেকে তোমার সোয়াপ হচ্ছে জাস্ট। তাহলে এখন এখানে 3টে 1 এর পরিবর্তে জিরোগুলো কিন্তু এখন সোয়াপ হয়ে গেছে। তাহলে এই জিরো কিন্তু এখানে আসবে, এই জিরোটা এখানে আসবে, এই জিরোটা তোমার এখানে আসবে। তাহলে এখন তোমার 3টে 0 3টে 1। ওকে, 3টে 0 3টে 1। তাহলে আমি নতুন বিট প্যাটার্ন কিছু পেলাম আফটার এক্সচেঞ্জ। তাহলে আমি আফটার এক্সচেঞ্জ আমি যে নতুন সলিউশনগুলো পেলাম, এটা তো আমাদের নিউ সলিউশন। আফটার ক্রস ওভার নতুন যে সলিউশনগুলো পেলাম, সেই সলিউশনের মধ্যে তখন আমার দেখো বিট প্যাটার্ন দেখো পুরোপুরি আলাদা। ওকে, তাহলে এই নতুন সলিউশনগুলোকে বলা হয় অফস্প্রিং। তাহলে আমি এখান থেকে তোমার দেখো দুটো অফস্প্রিং জেনারেট করতে পেরেছি, এটাকে বলা হয় অফস্প্রিং। ওকে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্রস ওভার, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্রস ওভার। ওকে, নতুন সলিউশন একটা পেলাম, সেটা হচ্ছে অফস্প্রিং। তো এরকম ডিফারেন্ট টাইপের কিন্তু ক্রস ওভার আছে। আমি এখানে ক্রস ওভার পয়েন্ট 3 দিয়ে আমি জাস্ট এখানে A1 আর A2 আমার দুটো প্যারেন্ট ক্রোমোজোম, তার থেকে আমি তোমার দুটো চাইল্ড ক্রোমোজোম জেনারেট করেছি, A5 আর A6। তো এরকম ভাবে আমরা ডিফারেন্ট টেকনিক ফলো করে কিন্তু আমরা এই ক্রস ওভার গুলোকে আমরা জেনারেট করতে পারি। ওকে, বা নতুন সলিউশন কিন্তু আমরা এখান থেকে জেনারেট করতে পারি। তো এটাকে বলা হয় ক্রস ওভার। ঠিক আছে, তো আমরা সবাই বুঝলাম এটা ক্রস ওভার কিভাবে হচ্ছে, সবাই বুঝতে পেরেছি? স্যার বলছি ক্রস ওভার পয়েন্টগুলো যখন নিচ্ছি ওটা রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে নিচ্ছি, তাই তো? হ্যাঁ, আমি বিভিন্ন টেকনিক আছে, এখন আমি তোমাকে বললাম তুমি রাইট হ্যান্ড সাইড থেকে আমি নিচ্ছি, তারপর থেকে আমি সোয়াপ করবো। এই ডিফারেন্ট টেকনিক আছে, তুমি এখন এই টেকনিকটাকে মনে রাখো। এটা একটা ওয়ান কাইন্ড অফ ক্রস ওভার, ডিফারেন্ট টাইপের ক্রস ওভার আছে। ঠিক আছে, আমি ডান দিক থেকে নিচ্ছি, তুমি বাঁ দিক থেকেও নিতে পারো, কোনো যায় আসে না। ওকে, কোনো কিছু যায় আসে না। যদি তুমি বাঁ দিক থেকে নাও, তা তোমার কি কোনো চেঞ্জ হবে নাকি? হবে? যদি তুমি বাঁ দিক থেকে যদি তুমি 3টে পয়েন্ট নাও, তোমার দেখো অপারেশনটা সেম থাকবে। হ্যাঁ, আমার এখানে অফস্প্রিং গুলো তোমার ভ্যালুগুলো ডিফারেন্ট আসবে, তাই না? আমার কনসেপ্ট তোমার সেম, তখন তোমার এই 3টে জিরো তোমার কপি হবে, সেম থাকবে। এই 3টে যখন তোমার জিরো দেখো তোমার 1 আসবে, তাই না? যদি তুমি বাদিক থেকে নাও, তাহলে আলটিমেট তোমার কিন্তু অফস্প্রিং এর ভ্যালুগুলো কিন্তু তোমার সেমই থাকবে। ঠিক আছে, চেক করে দেখবে যদি তুমি বাদিক থেকে নাও। বলছি হ্যাঁ, 3 নিলাম বলে চেঞ্জ হলো না, কিন্তু 2 বা 4 নিলে তো চেঞ্জ হতো। হ্যাঁ, চেঞ্জ চেঞ্জ হতো, চেঞ্জ হলে হবে, কিছু যায় আসে না তোমার, চেঞ্জ হলে হবে। ওকে, আমার যেমন হবে, আমি যেরকম টেকনিক ফলো করব সেভাবে কিন্তু আমরা ক্রস ওভার করবো। ডিফারেন্ট টেকনিক আছে, আমি এখানে জাস্ট একটা সিম্পল টেকনিক দেখিয়েছি, ক্রস ওভার করার একটা সিম্পল টেকনিক দেখেছি। এরকম অনেক টেকনিক আছে, আমরা 8 থেকে 10 রকমের টেকনিক করবো ক্রস ওভারের জন্য। ওকে, জাস্ট এখন এই টেকনিকটাকে ফলো করো, এটার ভেতরে এখন ঢুকতে যাও না, এখন জাস্ট এইভাবে আমরা ক্রস ওভার করি। আমি পরে ক্রস ওভার যখন পড়াবো তখন সেটা আমি ডিফারেন্ট টেকনিকের কথা আমি বলবো। তো আমাদের আরেকটা স্টেপ পারফর্ম হলো, স্টেপ নাম্বার 4, ক্রস ওভার। এবার হচ্ছে তোমার স্টেপ নাম্বার 5। স্টেপ নাম্বার 5 এ কি ছিল? বলো কি ছিল স্টেপ নাম্বার 5 এ? কি ছিল? স্যার মিউটেশন। মিউটেশন। স্টেপ নাম্বার 5টা হচ্ছে আমাদের মিউটেশন। ওকে, তো মিউটেশন বলছে যে মিউটেশনের অ্যাকচুয়ালি পারপাসটা হলো যে আমরা 4টে স্টেপ তো আমরা অলরেডি পড়ে এসেছি, এবার আমরা দেখবো মিউটেশনের কনসেপ্ট। ওকে, তো আমরা এটা বুঝতে পারলাম যে আফটার পারফর্মিং ক্রসওভার উই উইল জেনারেট সাম অফস্প্রিং। অফস্প্রিং নয় কিন্তু অফস্প্রিং, SPRING। ওকে, RING। ওকে, অফস্প্রিং কিন্তু আমরা ওই জিনগুলোকে আমরা এক্সচেঞ্জ করে আমরা অফস্প্রিং গুলোকে জেনারেট করতে পেরেছি। আমি A1 আর A2 থেকে আমি দেখো অফস্প্রিং পেয়েছি A4 আর হচ্ছে A5। তাহলে A5 আর A6 নতুন যে অফস্প্রিং গুলো জেনারেট হলো, তারাও কিন্তু পপুলেশনের মধ্যে অ্যাড হয়ে যাবে। নতুন পপুলেশন তোমার তৈরি হবে। তারা এখন ছোট, তারা কিন্তু এখন পপুলেশনের মধ্যে ঢুকে গেল, তারাও তো আস্তে আস্তে বড় হবে, একটা দিন বা একটা জেনারেশন পর তারাও বড় হবে। সেই বড় হওয়ার পর তারাও তখন সিলেকশন হবে অ্যাজ আ প্যারেন্ট বা প্যারেন্ট ক্রোমোজোম, তাদের মধ্যেও আবার ক্রস ওভার হবে, তাদের থেকেও তোমার ধরো কিছু অফস্প্রিং জেনারেট হবে। তো এইভাবেই তো বায়োলজিক্যাল ইভ্যালুয়েশন, তাই না? এটাকেই তো বলা হয় বায়োলজিক্যাল ইভ্যালুয়েশন, তাই না? তো এবার আমরা মিউটেশনের কনসেপ্ট আমরা দেখবো। মিউটেশন বলতে যেটা বোঝায় যে কিছু নতুন অফস্প্রিং তো আমি এখান থেকে পেলাম, এবার তাদের মধ্যে অফস্প্রিং মানে আমি জেনারেট করতে পেরেছি, অফস্প্রিং আমি এখানে পেয়েছি। তো অফস্প্রিং পাওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাকে এখানে অফস্প্রিংটাকে আরেকটু স্ট্রেনদেন করার জন্য, আমাকে কিছু মিউটেশন করতে হচ্ছে, কিছু আমাকে চেঞ্জেস করতে হচ্ছে। ওকে, অফস্প্রিং গুলোকে জেনারেট করার পর আমি দেখছি যে সেটা হয়তো কনভার্জেন্স হচ্ছে না, বা তাকে দিয়ে হয়তো ওই পরবর্তীতে কোনো কাজ করতে পারবো না, তার মধ্যে হয়তো কিছু খামতি রয়েছে, তাকে হয়তো আমি কিছু হয়তো ডিফারেন্ট, আমি তাকে হয়তো মেডিসিন দিচ্ছি, কাউকে হয়তো পোলিও দিচ্ছি, কাউকে হয়তো কিছু ইনজেকশন দিচ্ছি, দ্যাট ইজ আ মিউটেশন।
তাকে আমি এখন মিউটেশন করে আমরা এই মিউটেশন যখন আমি করব, পারফর্ম যখন আমি করব, তখন তারও কিন্তু কিছু প্রসেস আছে, আমরা কিছু প্রসেস ফলো করে আমরা কিন্তু মিউটেশনটাকে আমরা পারফর্ম করতে পারবো। ওকে, তাহলে আগে আমরা মিউটেশন করি কেন না, মিউটেশন করার তোমার যেটা মেন পারপাস সেটা হচ্ছে যে আমি নতুন যে অফস্প্রিং গুলোকে ফরমেশন করলাম, সেই অফস্প্রিং গুলোর মধ্যে আমার যে জিনগুলো আছে, ওকে, যে জিনগুলো আছে সেই জিনগুলোকে আমি ভালো করে অবজার্ভ করে দেখলাম যে আমার হয়তো কোনো জিন যেগুলো আছে সেই জিনগুলো হয়তো আমার পরবর্তীতে গিয়ে তাকে আমি হয়তো অ্যাজ আ প্যারেন্ট হয়তো আমি তাকে চুজ করতে পারবো না। ওকে, বা তাকে আমি হয়তো জেনারেশনের মধ্যে অ্যাড করতে পারবো না, তাকে যদি কিছু নর্মাল যদি কিছু চেঞ্জেস না করি তার জিনগুলোকে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা সেই অফস্প্রিং এর উপরে আমরা কিছু মিউটেশন অপারেশন আমরা পারফর্ম করবো। ওকে, দ্যাট ইজ কল মিউটেশন। আমি পরে মিউটেশন আমি আরো ভেঙে বলবো যে মিউটেশনে তোমার ডিফারেন্ট প্রসেস কিভাবে মিউটেশন করা হয়। এবার আমি এখানে মিউটেশন করার জন্য নতুন যে অফস্প্রিং গুলো আমরা জেনারেট করলাম, সাপোজ ধরে নাও আমি মিউটেশন করবার আগে দেখো আমি A5টাকে পেয়েছি, কি নতুন অফস্প্রিং দেখো জেনারেট হয়েছে আমার এখানে A5, তার মধ্যে কি আছে না তার মধ্যে দেখো আছে তোমার 3টে 1 আর তোমার হচ্ছে 3টে 0। ওকে, আমি এর মধ্যে কিছু ভ্যারিয়েশন নিয়ে আসবো, কারণ পরবর্তীতে আমাকে কিন্তু এটাকে আমাকে জেনারেশনের মধ্যে রাখতে হবে, এও তখন কিন্তু পরবর্তীকালে সেই আবার নতুন করে সে আবার প্যারেন্ট হবে, তাকে দিয়ে আমাকে রিপ্রোডাকশন করতে হবে। তার জন্য কিন্তু আমি এটাকে রিপ্রোডাকশন করার জন্য পরবর্তীতে আমি কিন্তু এর উপরে কিছু মিউটেশন করলাম। আমি জানি এটা ধরো বিফোর মিউটেশন। মিউটেশন করবার আগে আমি A5টা বা আমার নতুন যে অফস্ট্রিংটা আমি A5 জেনারেট করেছি সেই অফস্ট্রিংটা হচ্ছে এরকম দেখতে ছিল। আর আমি আফটার মিউটেশন আমি এখানে একটা প্রসেস দিয়ে এটাকে মিউটেশন করব, যে প্রসেসের মধ্যে আমি কিছু বিটকে আমরা সোয়াপ করব, আর কিচ্ছু না, কিছু বিটকে আমি সোয়াপ করব বললে ভুল হবে, আমি কিছু বিটকে আমরা ফ্লিপ করব। ওকে, কিছু বিটকে আমরা ফ্লিপ করব। ওকে, তো কিরকম ভাবে ফ্লিপ করব না, আমার এখানে আমি আফটার মিউটেশন আমি এইটাকেই তোমার দেখো জেনারেট করছি এরকম ভাবে। আমি এই যে 6টা বিট ছিল সেই 6টা বিটকে আমি দেখো এখন এরকম ভাবে লিখছি, যদি আমি এরকম ভাবে লিখি, আমি 6টা বিটের জন্য 6টা তোমার সেপারেট সেল আছে, আমি এখানে লিখছি 1 1 0 1 1 0। আমাকে বলতে পারবে কি অপারেশন করে আমি এটাকে বিফোর মিউটেশন আমার এই 5টা এরকম ছিল, আর আফটার মিউটেশন আমার এটা হচ্ছে আফটার মিউটেশন, এটা হচ্ছে বিফোর মিউটেশন। তো বিফোর মিউটেশন আমার এরকম ছিল, আর আফটার মিউটেশনের পর আমি 1 1 0 1 1 0 পেলাম, কি করে কি অপারেশন পারফর্ম করে, আমি কিন্তু এখানে কিছু একটা ফ্লিপ অপারেশন পারফর্ম করেছি। ফ্লিপ, আমরা কিন্তু কিছু বিটকে আমরা ফ্লিপ করেছি। বলতে পারবে কোন বিটগুলোকে আমরা ফ্লিপ করেছি, কোন বিটগুলোকে আমরা ফ্লিপ করেছি। মানে ফ্লিপ করা মানে কিন্তু ওয়ান কাইন্ড অফ মানে তোমার চেঞ্জ করা, 1 থাকলে 0 আর 0 থাকলে 1, তাকে বলা হয় ফ্লিপিং। তা আমি এখানে কোন বিটগুলোকে ফ্লিপিং করেছি, বলতে পারবে কোন বিটগুলোকে আমরা ফ্লিপ করেছি মিউটেশন করার পারপাসে, কোন বিটগুলোকে আমরা ফ্লিপ করেছি। এটা একটা প্রসেস, আমি একটা সিম্পল প্রসেস দেখেছি, এখানে মিউটেশনে তোমার ডিফারেন্ট টাইপ আছে। ফ্লিপ বিট মিউটেশনে কিন্তু ফ্লিপ বিট মিউটেশন, গসিয়ান মিউটেশন আছে, বা এক্সচেঞ্জ বা সোয়াপ মিউটেশন আছে, ডিফারেন্ট টাইপের মিউটেশন আছে। তো আমি দেখো এখানে বলতে পারলাম, দেখো আমি দেখো এই 3টে বিটকে আমরা দেখো ফ্লিপ করেছি, দেখো এখান থেকে এতটা। তো ফ্লিপ করা মানে তো 1 থাকলে 0 হয়ে যাবে, তাই না? দেখো এখানে দেখো 1 ছিল, দেখো 0 হয়ে গেছে, দেখো 0 ছিল এটা 1 হয়ে গেছে, দেখো 0 ছিল এটা 1 হয়ে গেছে। এটাকে বলা হয় ফ্লিপড মিউটেশন, এটাকে বলা হয় ফ্লিপড মিউটেশন। তাহলে আফটার মিউটেশন আমি দেখো নতুন যে অফস্প্রিংটাকে জেনারেট করলাম, আমার বিফোর তো একটা অফস্প্রিং ছিল, আর আফটার মিউটেশন আমি একটা অফস্প্রিংকে জেনারেট করেছি, দেখো 1 1 0 1 1 0। আমি এটাকে কিন্তু আমি এখন পুরোপুরিভাবে কিন্তু তৈরি করে ফেলেছি, তাকে আমি কিন্তু নিউ জেনারেশন নিউ আমার যে পপুলেশন আছে সেই নতুন পপুলেশনের মধ্যে কিন্তু আমি এখন এটাকে অ্যাড করে দেবো। ওকে, নতুন পপুলেশনের মধ্যে তাকে আমি এবার অ্যাড করবো। আর এই মিউটেশন অপারেশন পারফর্ম করার জন্য ডিফারেন্ট টাইপের মিউটেশন অপারেশন আছে বা টাইপ আছে, তার মধ্যে আমি দুটো তিনটে টাইপের কথা আমি বলি। তার মধ্যে একটা টাইপ অলরেডি দেখালাম, ফ্লিপ মিউটেশন, যেটা প্রথমটা হচ্ছে ফ্লিপ বিট মিউটেশন, যে অপারেশনটা আমরা দেখলাম এখানে ফ্লিপ বিট মিউটেশন, এর থ্রু দিয়ে আমরা মিউটেশন অপারেশন পারফর্ম করতে পারি কোনো অফস্প্রিং এর মধ্যে। নাম্বার 2 হচ্ছে গসিয়ান মিউটেশন, আর থার্ড হচ্ছে এক্সচেঞ্জ, যাকে আমরা এক্সচেঞ্জ বলি তাকে আমরা সোয়াপ বলা হয়, এক্সচেঞ্জ অর সোয়াপ মিউটেশন, এক্সচেঞ্জ অর সোয়াপ মিউটেশন। এই 3টে মিউটেশনের টাইপ আছে, আরো অনেক টাইপ আছে। এই 3টে টাইপ কিন্তু আমরা মিউটেশন টপিকটা পড়ার সময়, মিউটেশন কনসেপ্টে যখন আমি ডিটেলসে আমি যখন যাবো মিউটেশন কি হয়, কেন মিউটেশন করা হয়, তখন সেখানে আমি আরো ডিফারেন্ট টাইপ অফ মিউটেশন সম্বন্ধে আমরা জানবো। ওকে, এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 5। স্টেপ নাম্বার 5, আর লাস্ট স্টেপ কি আছে, স্টেপ নাম্বার 6। স্টেপ নাম্বার 6 কি আছে,
বলো স্টেপ নাম্বার 6 কি আছে? স্টপিং ক্রাইটেরিয়া। স্টপিং ক্রাইটেরিয়া, বা আমি এখানে এটাকে বলতে পারি টার্মিনেশন, তাই না? আমি এটাকে স্টপিং ক্রাইটেরিয়া মানে তাকে আমাকে টার্মিনেট করতে হবে, এবার দ্যাট ইজ আ টার্মিনেশন। আমার তো সব কাজটা হয়ে গেছে, তাহলে আমার এখন অ্যালগোরিদমটা কখন টার্মিনেট করবে না, যদি আমার পপুলেশনটা যদি আমার কনভার্জড হয়ে যায়, যে আমার হয়তো পপুলেশন থেকে আমি নতুন করে আর কোনো অফস্প্রিংকে জেনারেট করতে পারছি না, বা আমার পপুলেশন থেকে ক্রোমোজোমগুলো নতুন করে আর কোনো অফস্প্রিংকে জেনারেট করতে পারছে না, ডাজ নট প্রডিউস অফস্প্রিং। ওকে, আর আমার হয়তো তোমার যা অফস্প্রিং জেনারেট করছে, যদি কোনো অফস্প্রিং জেনারেট করে, তাহলে সেই অফস্প্রিং গুলো হয়তো আমার প্রিভিয়াস আমার যে আগের যে ওখানে যে ক্রোমোজোম গুলো আছে তার সঙ্গে হয়তো তোমার অনেকটা সেম হয়ে যাচ্ছে। ওকে, তো আমার যদি প্রিভিয়াস জেনারেশনে যদি তোমার সেম টাইপের যদি অফস্প্রিং থাকে, যেটা কিন্তু তোমার ডিফারেন্ট হচ্ছে না, সব জায়গায় তোমার সেম, ধরো না হয়তো আমি আরো কিছু আমি হয়তো কিন্তু হয়তো তোমার কিছু ধরো ক্রস ওভার অপারেশন পারফর্ম করেছি, তোমার দেখলাম যে আমি আবার একটা অফস্প্রিং পেলাম হয়তো 1 1 1 0 0 0, তাহলে এই অফস্প্রিং তো অলরেডি আমরা পেয়েছি অ্যাজ আ A5। ওকে, আমি কিন্তু নতুন ধরনের কিছু অফস্প্রিং পাচ্ছি না। আমি যত অফস্প্রিং তোমার জেনারেট করছে সব কিন্তু তোমার মানে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট নয়, সব কিন্তু অনেকটা সেম। তো তখন কিন্তু আমি স্টপ করে দেবো, তখন এটাকে বলা হয় কনভার্সড। ওকে, তাহলে আমি কখন টার্মিনেট করছি না, যখন আমার পপুলেশনটা যখন আমার কনভার্সড হয়ে যাচ্ছে, আমি নতুন কোনো অফস্প্রিং সেখান থেকে জেনারেট করতে পারছি না, যত অফস্প্রিং জেনারেট হচ্ছে সবটা কিন্তু আমার প্রিভিয়াস কোনো না কোনো অফস্প্রিং এর সঙ্গে কিন্তু তোমার সেটা সিমিলার হয়ে যাচ্ছে, অর্থাৎ কিন্তু নতুন বা ডিফারেন্ট কোনো আমরা পপুলেশন সেখান থেকে জেনারেট করতে পারছি না। ওকে, তো তখন সেখানে কিন্তু আমরা টার্মিনেট করে যাব। তার মানে আমি সেখানে বলতে পারি যে আমার জেনেটিক অ্যালগোরিদম তোমার সেখানে স্টপ করবে যখন আমার পপুলেশনটা যখন কনভার্সড হয়ে যাবে, নতুন কোনো অফস্প্রিং জেনারেট করতে পারছে না, আর যে অফস্প্রিং গুলো জেনারেট করছে সেটা কিন্তু সব হচ্ছে ওল্ড অফস্প্রিং, মানে আমার যেগুলো কিন্তু অলরেডি আমার পপুলেশনের মধ্যে ইনক্লুডেড আছে। তাহলে আমি বারবার একই কেন পপুলেশনকে আমি পপুলেশনের মধ্যে আমি কেন বারবার সেম ক্রোমোজোমকে আমি রাখবো, বা সেম আমি অফস্প্রিংকে আমি কেন রাখবো? ওকে, আমি সবসময় চেষ্টা করবো যে নতুন কোনো অফস্প্রিংকে জেনারেট করতে, নতুন কোনো অফস্প্রিংকে জেনারেট করতে। ওকে, অর্থাৎ দ্যাট ইজ আ টার্মিনেশন। তাহলে এই 6টা ফেজের থ্রু দিয়ে আমার জেনেটিক অ্যালগোরিদম কাজ করে, এই 6টা ফেজের থ্রু দিয়ে আমার জেনেটিক অ্যালগোরিদম কাজ করে। ওকে, তাহলে আমরা এই 6টা ফেজ সবাই বুঝতে পেরেছি, বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছি যে কি করে জেনেটিক অ্যালগোরিদম কাজ করছে। এই বেসিক 6টা ফেজ সবাই বুঝতে পেরেছি? একটু রিপ্লাই করো। হ্যাঁ স্যার। আর এই 6টা ফেজ কি কোথাও কি কোনো কঠিন লেগেছে, যে না কনসেপ্টটার মধ্যে খুব কঠিন জিনিস রয়েছে, বা কঠিন কিছু কনসেপ্ট রয়েছে, কিছু আছে? যে 6টা স্টেপ বললাম সেই 6টা স্টেপের মধ্যে কোথাও কি কোনো টাফনেস এর কোনো ব্যাপার রয়েছে? আছে? আমি এখন প্রত্যেকটা সম্বন্ধে যাবো, ডিটেলসে যাবো। আমরা এই ফিটনেস কিভাবে ক্যালকুলেট করবো, কিভাবে সিলেকশন করবো, কিভাবে ক্রস ওভার করবো, মিউটেশন কিভাবে করবো, প্রত্যেকটা আমি কিন্তু ডিটেলসে যাবো। ঠিক আছে, তো এবার আমরা এই যে এতগুলো যে কাজ আমরা দেখলাম, বা এতগুলো যে তোমার স্টেপ দেখলাম, আমি এখানে জেনেটিক অ্যালগোরিদম কিভাবে কাজ করে আমি তার জন্য আরেকটা ফ্লো চার্ট ড্র করব, একটা কম্প্যাক্ট ফ্লো চার্ট ড্র করব। যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে হাউ জেনেটিক অ্যালগোরিদম ওয়ার্কস, ওকে, বা স্টেপস ফর দ্য জেনেটিক অ্যালগোরিদম, তখন তুমি সেই ফ্লো চার্টটাকে জাস্ট ড্র করবে, দিয়ে প্রতিটা স্টেপ তুমি এক্সপ্লেন করবে। যদি আমার আগের যে ফ্লো চার্টটা সেটাও কিন্তু জেনেটিক অ্যালগোরিদম কিভাবে কাজ করতে তার ফ্লো চার্ট, এটা ড্র করলেও হবে। আমি আরেকটা ডিটেল ফ্লো চার্ট আমি এখানে ড্র করছি, যেটা থেকে তোমরা দেখে বুঝতে পারবে যে আমি কি ড্র করছি, ফ্লো চার্টটা কিভাবে কাজ করছে। আমি যে সমস্ত কনসেপ্টগুলোকে বললাম আমি সেগুলোকে আরেকটু ডিটেলসে আমি বলবো। ঠিক আছে, মানে ডিটেলস মানে হচ্ছে আমি এই চার্টটাকে একটু ডিটেলসে আমি ড্র করবো। ওকে, তো এটা হচ্ছে ফাইনাল ফ্লো চার্ট। তুমি আগেরটাও ড্র করতে পারো পরীক্ষায় আসলে, আবার তুমি এটাকেও ড্র করতে পারো পরীক্ষায় আসলে, কোনো কিছু যায় আসে না। ওকে, আমি যেভাবে একটা ফ্লো চার্ট লেখা হয় আমি সেভাবে আরো কিছু স্টেপকে আমি অ্যাড করে জিনিসটাকে দেখাচ্ছি। ওকে, ফার্স্টে স্টার্ট করলাম। দেখো আমি প্রতিটা স্টেপ যখন লিখবো তখন তোমরা সেটাকে দেখবে, যে দেখে বুঝতে পারছো কিনা তোমরা সেটা বলবে। তারপরে দেখো কি করছি, ইনিশিয়ালাইজ পপুলেশন। প্রত্যেকটা স্টেপ তোমরা দেখে বুঝবে, সেটাকে তোমরা বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে আমাকে বলবে। ইনিশিয়ালাইজ পপুলেশন, ওকে, দেন compute fitness, দেন ফিটনেস ক্যালকুলেট করার পর আমার তো কিছু ক্রাইটেরিয়া থাকবে ফিটনেসের, আমি এখন দেখবো যে আমার ক্রাইটেরিয়া মিট করছে কিনা।
যে আমি ধরো বললাম যে 5 যাদের ফিটনেস স্কোর হবে, 5-এর বেশি যাদের তোমার ফিটনেস স্কোর হবে তাদেরকে তোমার নেবো আমরা। ওকে, সেই সমস্ত ক্রোমোজোমগুলোকে আমরা চুজ করবো, ক্রাইটেরিয়া মিট করছে কিনা আমরা চেক করছি। যদি ক্রাইটেরিয়া মিট করে যায়, যদি ক্রাইটেরিয়া মিট করে যায় আমরা সেখানেই স্টপ হয়ে যাব। আমি সেখানে হয়তো এখানে আমি একটা এন্ড বলে একটা অপশন লিখে দিচ্ছি, এন্ড বলে আমি এখানে একটা অপশন লিখে দিচ্ছি। এন্ডটাকে আমি এখানে শেষ করলে আমাকে এখানে ওভাল দিয়ে এন্ডটাকে বোঝাচ্ছি। আর যদি ক্রাইটেরিয়া মিট না করে, যদি ক্রাইটেরিয়া মিট না করে তখন আমরা এখান থেকে চলে যাচ্ছি প্যারেন্ট সিলেকশনের দিকে, বা নতুন ক্রোমোজোম আমরা সিলেক্ট করব যাদেরকে আমরা ক্রস ওভার করব। দ্যাট ইজ আ প্যারেন্ট সিলেকশন। প্যারেন্ট সিলেকশন, দুটো প্যারেন্টকে আমরা এখান থেকে সিলেক্ট করব, সেই দুটো প্যারেন্টের মধ্যে আমরা কি অপারেশন করব, দ্যাট ইজ আ ক্রস ওভার। ক্রস ওভার অপারেশন পারফর্ম করলাম। দেন ক্রস ওভারের পর আমাদের নেক্সট অপারেশন হচ্ছে মিউটেশন। দেন আমরা মিউটেশন অপারেশন পারফর্ম করলাম, তাদের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ মিউটেশন মেথড দিয়ে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি। ওকে, এটাকে দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি। আর এই মিউটেশন অপারেশন পারফর্ম করার পর এটা যদি তোমার নো হয় তাহলে হয়তো আমরা এই অপারেশনগুলোকে আমরা পারফর্ম করছি। এখানে আমাদের প্যারেন্ট সিলেকশনের মধ্যে তোমার ধরো দুটো প্যারেন্টকে আমরা এখানে সিলেক্ট করেছি, দুটো প্যারেন্টকে আমরা এখানে সিলেক্ট করেছি। আর আমার মিউটেশন হওয়ার পর আমি কিন্তু আবার ফিটনেস ক্যালকুলেট করব, যে আমার মিউটেশনটা হওয়ার পর আমার ফিটনেসটা তোমার আগের মতন আছে কিনা। যদি দেখি যে আবার ফিটনেসটা সেরকম ধরনের নেই, আমি কিন্তু আবার কিন্তু তোমার নতুন করে আমি আবার মানে আবার তোমার এই প্যারেন্ট সিলেকশন করতে যাব। ওকে, আমি কিন্তু এখানে আবার কিন্তু কি করছি, কম্পিউট দ্য ফিটনেস, আমি কিন্তু আবার ফিটনেসটাকে ক্যালকুলেট করছি। ওকে, কম্পিউট ফিটনেস, আমি কিন্তু আবার ফিটনেস ক্যালকুলেট করছি, কম্পিউট ফিটনেস। কম্পিউট ফিটনেস করার পর তারপরে আমি আবার চেক করছি যে আমার ক্রাইটেরিয়াটা মিট করছে কিনা। ওকে, যদি দেখি যে হ্যাঁ আমার ক্রাইটেরিয়াটা মিট করে গেছে এবার, আমি তখন শেষ হয়ে যাব, মানে শেষ করে দেবো, অ্যালগোরিদম টার্মিনেট করে দেবো। আর যদি তোমার ক্রাইটেরিয়া মিট না করে আমি কিন্তু আবার প্যারেন্ট সিলেকশনের জন্য তোমার যা কিছু অপারেশন করার আমি আবার কম্পিউট ফিটনেস, আবার প্যারেন্ট সিলেকশন, আবার ক্রস ওভার, আবার মিউটেশন, আমি আবার চেক করছি ফিটনেসটাকে। এই প্রসেসটাকে কিন্তু আমরা বারবার রিপিট করব। ওকে, এই প্রসেসটাকে আমরা বারবার রিপিট করবো। এই যে কম্পিউট ফিটনেস করছি, এই কম্পিউট ফিটনেস মানেই হচ্ছে এই কিন্তু আমাকে ফাইন্ড করে দেবে, ডিফারেন্ট ফাংশন আছে যে আমাকে ফাইন্ড করে দেবে, ফাইন্ড ফিটনেস স্কোর, যে আমাকে ফিটনেস স্কোরগুলোকে আমাকে ফাইন্ড করে দেবে। আর সেই ফিটনেস স্কোরের উপরে বেস করেই তো আমি তোমার প্যারেন্টটাকে সিলেকশন করতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা ফ্লো চার্ট। তোমার যেটা খুশি তুমি আগেরটাও ব্যবহার করতে পারো, তুমি এই ফ্লো চার্টটাকেও তুমি কিন্তু ব্যবহার করতে পারো, যেটা খুশি। এটা বুঝতে পারলাম সবাই, এই চার্টটা সবাই বুঝতে পেরেছি, এই ফ্লো চার্ট সবাই বুঝতে পেরেছি, আগের মতনই আমি জাস্ট করেছি। স্যার বললাম কি ওখানে ক্রাইটেরিয়া কি লিখেছেন তারপরে? ক্রাইটেরিয়া মিট বলে লিখেছি, ক্রাইটেরিয়া মিট। ওকে, ক্রাইটেরিয়া মিট বলে দেখো লিখেছি। এবার এই জেনেটিক অ্যালগরিদম যদি তোমাকে বলে যে রাইট ডাউন দ্য সিউডো কোড অফ জেনেটিক অ্যালগরিদম, ওকে, রাইট ডাউন দ্য সিউডো কোড অফ জেনেটিক অ্যালগরিদম, তখন কি করবে? তোমাকে সিউডো কোড লিখতে বলেছে, তখন কি লিখবে? তখন তার ফ্লোচার্ট লিখলে তো হবে না, তখন কি করবে? লিখতে পারবে এখান থেকে, ফ্লোচার্ট থেকে সিউডো কোডটা লিখতে পারবে নিজের নিজের মতো করে? হুম, রাইট ডাউন দ্য সিউডো কোড অফ জেনেটিক অ্যালগরিদম। তো এখান থেকে আমরা তো ফ্লোচার্ট দেখতে পেয়েছি, দুটো ফ্লোচার্ট দেখলাম, তো সেখান থেকে কি আমরা সিউডো কোডটা আমরা লিখতে পারবো না? পারবো না? তো এইটাকেই তো তোমার তো সিউডো কোড দিয়ে আমি লিখে, আমার ওখানে ফ্লোচার্ট আছে, আমি ওখানে ভেতরে লেখাগুলোকে আমি বাইরে বের করে নেবো, আমার কোনো ডায়াগ্রাম থাকবে না। আমি যদি এরকম ভাবে লিখি যে স্টেপ নাম্বার 1-এ আমি স্টার্ট করছি, স্টেপ নাম্বার 2-তে আমি ইনিশিয়াল পপুলেশন বা ইনিশিয়ালাইজ করছি বা জেনারেট করছি ইনিশিয়াল পপুলেশনটাকে, জেনারেট ইনিশিয়াল পপুলেশন। ওকে, জেনারেট ইনিশিয়াল পপুলেশন। থার্ড স্টেপে আমি করছি ফিটনেস কোডটাকে কম্পিউট করছি, কম্পিউট ফিটনেস স্কোর, কম্পিউট ফিটনেস স্কোর। আর কম্পিউট ফিটনেস করার পর আমি এবার কিছু প্রসেসকে আমি এবার রিপিট করব,
কি কোন প্রসেসগুলোকে আমি রিপিট করি বলো তো? কোন প্রসেসগুলোকে আমরা রিপিট করি ফিটনেস কোডটা ক্যালকুলেট হয়ে যাওয়ার পর? কোন প্রসেসগুলো রিপিট করি? না সিলেকশন, দেন হচ্ছে আমাদের ক্রস ওভার, দেন হচ্ছে মিউটেশন, এটা কত রিপিট হয় বারবার, আর দেন আমি আবার ফিটনেস স্কোর কমপ্লিট করবো। দেখো আমার আগের যে ফ্লো চার্টের যে ডায়াগ্রামটা ছিল, দেখো তোমাকে দুবার দেখো আমি ফিটনেস স্কোর ক্যালকুলেট করছি, কম্পিউট ফিটনেস স্কোর, তাই তো? কম্পিউট ফিটনেস স্কোর। ওকে, এবার এই রিপিটেশনটা আমরা কতক্ষণ পর্যন্ত চালাবো? এটা কতক্ষণ পর্যন্ত চলবে? না যতক্ষণ পর্যন্ত না আমার পপুলেশনটা কনভার্সড হয়ে যাচ্ছে। তাহলে আনটিল পপুলেশন হ্যাজ কনভার্সড। ওকে, আর স্টেপ 6 এ যখন আমার কনভার্সড হয়ে গেল, আমি স্টেপ 6 এ আমি সেটাকে টার্মিনেট করে দিলাম বা স্টপ করে দিলাম। এটা কি খুব কঠিন লাগলো? এই সিউডো কোডটা কি খুব কঠিন? সবাই বুঝতে পেরেছি সিউডো কোডটা? সবাই বুঝতে পেরেছি সিউডো কোডটা? হ্যাঁ স্যার। হুম আর আমরা নর্মাল যে জেনেটিকের যে নর্মালি যদি আমরা বলি, মানে ন্যাচারাল ইভ্যালুয়েশনের ক্ষেত্রে তোমরা এই দুটো নাম শুনেছো? তোমরা জিনোটাইপ আর ফিনোটাইপ নাম শুনেছো তোমরা কোনোদিন? জিনোটাইপ আর হচ্ছে ফিনোটাইপ নাম শুনেছো? হ্যাঁ স্যার। ফিনোটাইপের স্পেলিংটা হচ্ছে PHENOTYP। নাম শুনেছো দুটো? সবাই সবাই নাম শুনেছো, জিনোটাইপ আর ফিনোটাইপ? আমরা ক্রোমোজোমের নাম শুনেছি ন্যাচারাল ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, জিনের নাম শুনেছি, আর ক্রোমোজোম জিন ছাড়াও কিন্তু আর দুটো টার্ম ছিল ন্যাচারাল ইভ্যালুয়েশন, একটা হচ্ছে জিনোটাইপ, একটা হচ্ছে ফিনোটাইপ। এই জিনোটাইপটাকে আমরা আমাদের জেনেটিক অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা বলবো কোডেড স্ট্রিং, এটাকে বলা হয় কোডেড স্ট্রিং। আর এই ফিনোটাইপটাকে আমাদের জেনেটিক অ্যালগরিদমের ভাষায় বলা হয় ডিকোডেড স্ট্রিং। ডিকোডেড স্ট্রিং এটা আমরা দেখবো। ওকে, এই জিনোটাইপ আর ফিনোটাইপটা হচ্ছে আমাদের ন্যাচারাল যে ইভ্যালুয়েশন তার রেসপেক্টে এই টার্ম দুটো আমরা বায়োলজিতে পড়ার কথা, ন্যাচারাল ইভ্যালুয়েশন। আর এই কোডেড স্ট্রিং বা ডিকোডেড স্ট্রিং এর কনসেপ্টটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জেনেটিক অ্যালগরিদমের টার্ম, মানে সিমিলার কনসেপ্ট। এটা জেনেটিক অ্যালগরিদমে আমরা কোডেড স্ট্রিং বলি আর ডিকোডেড স্ট্রিং বলি ওই জিনোটাইপ আর ফিনোটাইপটাকে। আর আগে আমরা তো ন্যাচারাল ইভ্যালুয়েশনে তোমাদের আমরা দেখেইছি আগে, এটা হচ্ছে জেনেটিক অ্যালগরিদমের ক্ষেত্রে। ঠিক আছে, এটা আমরা আসবো এই কনসেপ্ট আমরা হয়তো নেক্সট দিন আমরা আসবো। জিনোটাইপ ফিনোটাইপ যদি আমাদের ওই কোডেড স্ট্রিং বা ডিকোডেড স্ট্রিং নিয়ে আমরা কাজ করবো কোনো সময়, তখন সেখানে কি আমরা জিনোটাইপ ফিনোটাইপের কনসেপ্টটা আমরা দেখবো। ওকে, আমি কিন্তু এখানে জিনোটাইপ ফিনোটাইপ তোমাকে বলবো, আমি তোমাকে বলবো এখানে কোডেড স্ট্রিং বলবো বা ডিকোডেড স্ট্রিং বলবো। আমি কিন্তু জেনেটিক অ্যালগরিদম আমরা পড়ছি, আমরা কিন্তু ন্যাচারাল ইভ্যালুয়েশনে কিন্তু কনসেপ্টটা আমরা পড়ছি না। ওকে, আর অ্যাকচুয়ালি আমি কোনো মানে ফিনোটাইপকে আমরা এনকোড করে পাই জিনোটাইপ, আর জিনোটাইপকে আমরা ডিকোড করে পাই ফিনোটাইপ। ওকে, মানে অ্যাকচুয়ালি আমি যদি এরকম যদি একটা ডায়াগ্রামটা দেখাই, এটা ছোট্ট একটা জাস্ট ডায়াগ্রাম, যে ধরো না এটা হচ্ছে ফিনোটাইপ, এটা জাস্ট জেনে রাখো, মানে এটা আমাদের টপিকের মধ্যে কিন্তু নেই। এটা হচ্ছে ফিনোটাইপ, এটা ধরো না জিনোটাইপ। আর এই বায়োলজি সাবজেক্ট, এই যে বায়োলজিক্যাল ইভ্যালুয়েশন, এই বায়োলজি কিন্তু আবার বিটেকে পড়তে হবে, হ্যাঁ? তো বি প্রিপেয়ার। আর সেখানে কিন্তু নর্মাল যে বায়োলজি পড়েছি সেই বায়োলজি কিন্তু তো থাকবেই, টেকনিক্যাল বায়োলজি কিন্তু এখানে কিন্তু থাকবে। ওকে, তো বিটেক 4th সেমিস্টারে কিন্তু বায়োলজি আছে। আর এই ফিনোটাইপকে আমরা এনকোড করে আমরা তৈরি করতে পারি জিনোটাইপ, এনকোডের পরে কিন্তু ফিনোটাইপ থেকে তোমার জিনোটাইপ তৈরি হয়, আর জিনোটাইপটাকে আমরা ডিকোড করে আমরা পাই ফিনোটাইপ, এটাকে আমরা ডিকোড করে আমরা পাই ফিনোটাইপ। ওই জন্য এই দুটো কনসেপ্ট আমি এখানে পাশে লিখে দিলাম। ওকে, মানে এই সবসময় ফিনোটাইপটা হচ্ছে আমার একটা র সলিউশন, এটা হচ্ছে র সলিউশন, আর জিনোটাইপটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এটা অন্য একটা ম্যাটার, আমি এখানে জাস্ট এখানে বলে রাখলাম, এটা পরে যদি আমাদের কাজে লাগে তখন সেখানে আমরা এটাকে আরো বেশি এক্সপ্লেন করতে পারবো। ঠিক আছে, আরো বেশি আমি এটাকে এক্সপ্লেন করতে পারবো। এবার আমরা যেটাতে আসবো
সেটা হচ্ছে যে জেনেটিক অ্যালগরিদমে কিন্তু বেসিক পোর্শনটা কিন্তু আমরা দেখলাম, মানে বেসিক পোর্শনের মধ্যে কিন্তু ওভারঅল আমরা মিউটেশন কিভাবে হয় বা আমাদের ক্রস ওভার কিভাবে হয়, হ্যাঁ ফিটনেস ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে আমি এখনো বলিনি, সেটা আমি বলবো কি করে ফিটনেস ভ্যালুটাকে ক্যালকুলেট করা হয়, সেটা আমি ডিটেলসে আসবো, সেই কনসেপ্টটা আমি আসবো। এবার তোমার চলে আসবো অ্যাপ্লিকেশন অফ দ্য জেনেটিক অ্যালগরিদম। যদি আমি প্রথমে একটু অ্যাপ্লিকেশনের কথা, আমি 2-3টে পয়েন্ট আমি অ্যাপ্লিকেশনের কথা আমি অলরেডি বলেছি, তো আমি এখানে জেনেটিক অ্যালগরিদমের কিছু অ্যাপ্লিকেশন ডোমেনের কথা বলবো বা অ্যাপ্লিকেশন অফ জেনেটিক অ্যালগরিদম। আমি অ্যাপ্লিকেশন এরিয়াগুলোকে বলবো বা ডোমেনগুলোকে বলবো অ্যাকচুয়ালি। তো আমরা দেখে বুঝতেই পারছি যে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে আমাদের জেনেটিক অ্যালগরিদম ব্যবহার করা হয়। মেশিন লার্নিংয়ে তো আমরা পড়ছি এটা অলরেডি, এছাড়া কিন্তু এআইয়েও তো কিন্তু জেনেটিক অ্যালগরিদম ব্যবহার করা হয়। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। নাম্বার 2 হচ্ছে যে কোনো অপটিমাইজেশন প্রবলেম, যে কোনো অপটিমাইজেশন প্রবলেমের একটু আগে তো অপটিমাইজেশন দিয়ে আমি তো কথা বললাম, কিছু কথা বলেওছি যে অপটিমাইজেশন বলতে কি বোঝায় বা এটার ওয়ান কাইন্ড অফ অপটিমাইজেশন প্রবলেম। যে কোনো অপটিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে আমরা জেনেটিক অ্যালগরিদম আমরা কিন্তু ব্যবহার করতে পারি। ডিফারেন্ট টাইপের অপটিমাইজেশন প্রবলেম আছে, ইভেন ডেটা স্ট্রাকচার সব থেকে বেশি অপটিমাইজেশন প্রবলেম আছে। ওকে, অপারেশন রিসার্চে প্রচুর অপটিমাইজেশন প্রবলেম আছে। তো এই সমস্ত অপটিমাইজেশন প্রবলেমগুলোকে তোমার কিন্তু সলভ করার জন্য জেনেটিক অ্যালগরিদম ব্যবহার করা হয়। নাম্বার 3 হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রোবোটিক্স। ওকে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রোবোটিক্স ফিল্ডেও কিন্তু জেনেটিক অ্যালগরিদম ব্যবহার করা হয়। রোবোটিক্স, কারণ রোবোটিক্সে কেন ব্যবহার করা হয় না, একটা রোবটের কাছে ধরো না অনেকগুলো অল্টারনেটিভ তোমার সলিউশন থাকে যে সে কোন পাথ ধরে ধরে যাবে। আমি ধরো লাইন ফলোয়ার রোবট তৈরি করছি, ঠিক আছে, তার কাছে কিন্তু অনেক পাথ আছে, সে কোন পাথটাকে চুজ করবে, কোন পাথটা অপটিমাল পাথ। ওকে, তো তখন কিন্তু সেখানে জেনেটিক অ্যালগরিদম কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া তো বায়ো ইনফরমেটিক্স একটা বড় ফিল্ড। বায়ো ইনফরমেটিক্স অনেকে কিন্তু বিটেকের পর অনেকে কিন্তু বায়ো ইনফরমেটিক্স নিয়ে কিন্তু মাস্টার ডিগ্রি করে, মানে সে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, সে বায়ো ইনফরমেটিক্স নিয়ে কিন্তু সে মাস্টার ডিগ্রি করছে। ওকে, অ্যান্ড কম্পিউটেশনাল বায়োলজি, কম্পিউটেশনাল বায়োলজি এই ফিল্ডেও আমাদের জেনেটিক অ্যালগরিদম ব্যবহার করা হয়, এক্সটেন্সিভলি ব্যবহার করা হয়। এছাড়া তো আমি অলরেডি তোমার যে নামটা বলেছিলাম ইমেজ প্রসেসিং বা এখন একটা সব থেকে ট্রেন্ডিং একটা টপিক খুব মার্কেটে চলছে, দ্যাট ইজ আ কম্পিউটার ভিশন। ওকে, ইমেজ প্রসেসিং অ্যান্ড কম্পিউটার ভিশন, সেখানেও আমাদের জেনেটিক অ্যালগরিদম ব্যবহার করা হচ্ছে। আর ইভেন এখন বর্তমান দিনে সাইবার সিকিউরিটি ফিল্ডেও কিন্তু জেনেটিক অ্যালগরিদম ব্যবহার করা হয় অপটিমাইজেশন, মানে কোনো একটা প্রবলেমকে অপটিমাইজ করার জন্য। ওকে, কোনো একটা সলিউশনকে অপটিমাইজ করার জন্য। অতএব আমরা বলতে পারি সাইবার সিকিউরিটি এটাও কিন্তু একটা গ্রেট মানে সব থেকে বিগ ডোমেন, যেখানে এখন কিন্তু জেনেটিক অ্যালগরিদম তোমার ব্যবহার করা হয়। আর এছাড়া আমাদের যদি আমরা এআই দিয়ে কোনো গেম ডেভেলপমেন্ট করি, কারণ গেম মানেই কিন্তু সেখানে অনেকগুলো সলিউশন থাকবে, আমাকে অপটিমাল সলিউশনটা চুজ করতে হবে, তবেই হয়তো আমি স্কোর করতে পারবো বা তবেই হয়তো আমি একটা রাউন্ড কোয়ালিফাই করতে পারবো। অতএব গেম ডেভেলপমেন্ট বা যদি তুমি বলো যে এআই ইন গেম, তো সেখানেও কিন্তু আমাদের এটা এক্সটেন্সিভলি আমরা এটাকে ব্যবহার করতে পারি, গেম ডেভেলপমেন্ট। ঠিক আছে, দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন এরিয়া অফ জেনেটিক অ্যালগরিদম। এবার আমাকে বলতে পারবে যে আমাদের ট্র্যাডিশনাল যে অ্যালগরিদম আর জেনেটিক অ্যালগরিদমের মধ্যে ডিফারেন্স কি? ট্র্যাডিশনাল অ্যালগরিদম আর জেনেটিক অ্যালগরিদমের মধ্যে কি ডিফারেন্স মনে হচ্ছে? কিছু মনে হচ্ছে? একটা ট্র্যাডিশনাল অ্যালগরিদম দিয়ে কোনো প্রবলেমকে সলভ করা আর জেনেটিক অ্যালগরিদম দিয়ে তোমার কোনো প্রবলেমকে সলভ করার মধ্যে কি ডিফারেন্স? স্যার ওটার মধ্যে ক্রস ওভার হয় না। বেশ, ওটার মধ্যে ক্রস ওভার হয় না। আর সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে যে ট্র্যাডিশনাল অ্যালগরিদমের ক্ষেত্রে আমার কাছে একটা সেট অফ সলিউশনই থাকে, তাই না, যাকে আমাকে মেনটেন করতে হয়। কিন্তু জেনেটিক অ্যালগরিদমের ক্ষেত্রে আমার সেভারাল সেট অফ সলিউশন থাকছে, আমার সার্চ স্পেসের মধ্যে তো সেভারাল সেট অফ সলিউশন থাকছে, তার থেকে তো আমরা ফিটনেস স্কোর বের করে আমরা সিলেকশন করছি। এটা কিন্তু সব থেকে গ্রেট ডিফারেন্স। ওকে, তো এছাড়া কিন্তু আমাদের আরো অনেক ডিফারেন্স আছে জেনেটিকের সাথে ট্র্যাডিশনাল অ্যালগরিদমের, এটা আমরা পরে ডিসকাশন করবো। পরীক্ষা কিন্তু কোশ্চেনটা কিন্তু আসে মানে দেয় যে ডিফারেন্স বিটুইন জেনেটিক অ্যালগরিদম এন্ড ট্র্যাডিশনাল অ্যালগরিদম। ওকে, আর ট্র্যাডিশনাল অ্যালগরিদম তোমার মানে প্যারালালি কিন্তু কাজ করতে পারে না, কিন্তু জেনেটিক অ্যালগরিদম তোমার কিন্তু প্যারালালি কাজ করতে পারে, মাল্টিপল টাস্ক কিন্তু প্যারালালি তোমার পারফর্ম হতে পারে।
ট্র্যাডিশনাল কোনো অ্যালগোরিদম তোমার একটাই রেজাল্টকে জেনারেট করে অ্যাট দ্য এন্ড, কিন্তু জেনেটিক অ্যালগোরিদম তোমার কিন্তু জেনারেট করতে পারে মাল্টিপল অপটিমাল রেজাল্ট। আমার ডিফারেন্ট জেনারেশন থেকে তো সে কিন্তু মাল্টিপল অপটিমাল রেজাল্ট সে কিন্তু জেনারেট করতে পারে। অতএব আমরা বলতে পারি যে ট্র্যাডিশনাল অ্যালগোরিদম তোমার কিন্তু ডিটারমিনিস্টিক। আমরা অলরেডি পড়েছি অটোমাটা পড়তে গিয়ে ডিটারমিনিস্টিক আর নন ডিটারমিনিস্টিক। তো টিএ কিন্তু হচ্ছে তোমার ডিটারমিনিস্টিক ইন নেচার, মানে আমরা তার সবকিছু আমরা ডিটারমাইন করতে পারি যে এটা হবে, এটা হতে পারে, কিন্তু আমার জেনেটিক অ্যালগোরিদম কিন্তু হচ্ছে প্রবাবিলিস্টিক একটা মেথড বা প্রবাবিলিস্টিক ইন নেচার। ওকে, এটা হচ্ছে প্রবাবিলিস্টিক জি এটা, আর আমাদের টি এটা হচ্ছে আমাদের ডিটারমিনিস্টিক ইন নেচার। তো এই বেসিক কয়েকটা ডিফারেন্স আমরা বলতে পারি। আমি জেনেটিক অ্যালগোরিদম তোমার প্রচুর এক্সাম্পল দিতে পারি, আমরা ট্র্যাডিশনাল অ্যালগোরিদম কিছু এক্সাম্পল দিতে পারি। তো দিস আর দ্য বেসিক ডিফারেন্স ইন বিটুইন জেনেটিক অ্যালগোরিদম অ্যান্ড ট্র্যাডিশনাল অ্যালগোরিদম। ওকে, এই পয়েন্টটা জাস্ট একটু আমি নোট করে রাখি এখানে, এটা পয়েন্টটাকে আমি জাস্ট একটু নোট করে রাখি অ্যাজ আ কোশ্চেন, যে ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল অ্যালগোরিদম। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। বেশ, আমরা এখানে কিন্তু জেনেটিক অ্যালগোরিদম দিয়ে আমরা কিছু প্রবলেমও সলভ করব। আজকে আমাদের বেসিক ইন্ট্রোডাক্টরি যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু আমরা জেনেটিক অ্যালগোরিদম থেকে আমরা পড়লাম। আর এই যে আমি একটু তোমাকে বলছিলাম ক্রস ওভারের কথা, ক্রস ওভার ডিফারেন্ট টাইপের ক্রস ওভার হতে পারে। এবার আমি তোমাকে একটু মিউটেশন নিয়ে একটু আমরা বলার চেষ্টা করি। ঠিক আছে, মিউটেশনটা আমি একটু ঢোকার চেষ্টা করি, খুব সামান্য কনসেপ্ট একটু বলবো মিউটেশন নিয়ে। ঠিক আছে, মিউটেশন আর ডিফারেন্ট টাইপের মিউটেশন সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করব। ঠিক আছে, চলো। তো আমার ক্রোমোজোমের মধ্যে যদি অল্প কিছু যদি চেঞ্জেস আনতে হয়, আর সেই চেঞ্জেসটা আমরা আনি কেন না, আমাদেরকে ডাইভার্সিটিটাকে তো মেনটেন করতে হবে পপুলেশনের মধ্যে। ওকে, যাতে করে আমার মানে প্রিম্যাচিওর কোনো কনভার্জেন্সি যাতে না আসতে পারে, তার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু ডাইভার্সিটিটাকে মেনটেন করতে হয়। তো তার জন্যই আমরা এখানে মিউটেশন করি। তাহলে মিউটেশন কিন্তু বেসিক্যালি একটা জেনেটিক অপারেটর, যেটা আমাকে ইন্ডিভিজুয়াল যে ক্রোমোজোমগুলো আমার আছে বা অফস্প্রিংগুলো যেগুলো জেনারেট হচ্ছে তার মধ্যে আমরা স্মল চেঞ্জেস আনতে পারি। কেন স্মল চেঞ্জেস আমরা আনতে পারি? এর থ্রু দিয়ে না, আমাকে মেনটেন করতে হবে ডাইভার্সিটি পপুলেশনের মধ্যে। ওকে, তো তার জন্য আমরা মিউটেশনটাকে বেসিক্যালি আমরা পারফর্ম করি। তো এই মিউটেশন তোমার ডিফারেন্ট টাইপের হতে পারে। তার মধ্যে আমি ফ্লিপড মিউটেশন কিন্তু অলরেডি আমরা বলেছি, তাকে আমি একটু ভালো ভাষায় বলতে পারি বিট ফ্লিপ মিউটেশন। তাকে আমি একটু ভালো ভাষায় বলতে পারি বিট ফ্লিপ মিউটেশন। ওকে, তো যদি আমরা বাইনারিতে কোনো ক্রোমোজোমকে রিপ্রেজেন্ট করি তাহলে সেক্ষেত্রে আমরা বিট ফ্লিপ মিউটেশন দিয়ে আমি তাকে ক্রোমোজোমটাকে আমরা বিট ফ্লিপ মিউটেশন আমরা করতে পারি। ধরে নাও একটা বাইনারি ক্রোমোজোম আছে, সাপোজ একটা বাইনারি ক্রোমোজোম আছে, তার ভ্যালুটা হচ্ছে বাইনারি ভ্যালুটা হচ্ছে সাপোজ 11010101। ওকে, আমি ওইখানে বলেছি যে মিউটেশনের প্রবাবিলিটিটা হচ্ছে, কারণ আমার জেনেটিক অ্যালগরিদম কিন্তু এটা মানে প্রবাবিলিটি ইন নেচার, তাই না? তো মিউটেশন প্রবাবিলিটি হচ্ছে 0.2। 0.2 প্রবাবিলিটি মানে হচ্ছে 20% প্রবাবিলিটি, মিউটেশন প্রবাবিলিটি। তার মানে এখান থেকে দেখে আমরা বুঝতে পারছি, তার মানে আমরা এই ক্রোমোজোমের মধ্যে আমরা সেকেন্ড বিটটাকে আমি চুজ করবো। 0.2 দেওয়া আছে বা 20% আসছে, আমি কিন্তু তোমার সেকেন্ড বিটটাকে আমরা চুজ করব ফর ফ্লিপিং বা টু ফ্লিপ। আমরা সেকেন্ড বিটটাকে আমরা কিন্তু ফ্লিপ করব। কিভাবে করব না, আমি এখন তোমাকে এটা একটু এরকম ভাবে ট্যাবুলার স্ট্রাকচার তোমাকে দেখা দিতে পারবো, অনেক বেশি ইজি লাগবে। পজিশন লিখবো বিফোর মিউটেশন, আমি এই ক্রোমোজোমটাকে আমি বিফোর মিউটেশন দেখাবো আর আফটার মিউটেশন দেখাবো। আমি তিনটে দেখো এখানে একটা টেবিল তৈরি করছি, পজিশন মানে বিট পজিশন, বিফোর আর হচ্ছে আফটার। ওকে, আমি পজিশন দেখাবো কতগুলো বিট আছে এখানে, দেখো 6টা বিট আছে। আমি দেখো 6টা পজিশন এখানে ড্র করে নিলাম, 1 2 3 4 5 আর দেখো 6। আমার বিফোর মিউটেশন কি ছিল ক্রোমোজোম গুলো বলো? স্যার বলছি মিউটেশন প্রবাবিলিটিটা কি দেওয়া থাকবে?
না দেওয়া থাকতে পারে, যদি তোমাকে এরকম ভাবে দেওয়া থাকে তখন তুমি কোন বিটটাকে ফ্লিপ করবে তার জন্য আমি কিন্তু প্রবাবিলিটি তোমাকে বলে দিলাম, ওকে। আচ্ছা যদি দেওয়া না থাকে তাহলে তখন সেটা যে কোনো বিটকে তুমি ফ্লিপ করতে পারো, ওকে। তখন তুমি যে কোনো বিটকে চুজ করে তুমি ফ্লিপ করতে পারো। এবার তার কিন্তু কিছু রুলস আছে, হ্যাঁ, তার কিন্তু কিছু রুলস আছে, আমরা আসবো আস্তে আস্তে। কিছু রুলস আছে। তো 110101 দেখো ফার্স্টে বিফোর মিউটেশন, দেখো আমি এটাকে লিখে রাখলাম, আমার ক্রোমোজোমটাকে আমি জাস্ট এখানে লিখলাম বিফোর মিউটেশন। আর আমি তোমার যেহেতু মিউটেশন প্রবাবিলিটি তোমার 0.2 বা 20% বলে আমি সেকেন্ড বিটটাকে আমরা ফ্লিপ করব। তো সেকেন্ড বিটটাকে মানে ফ্লিপ করবো মানে আমরা দেখো সেকেন্ড বিটটা এখানে দেখে বুঝতেই পারছি এটা আমার সেকেন্ড বিট, তাই না? তো সেকেন্ড বিটটাকে ফ্লিপ করা মানে কি, তাহলে দেখো বাকি বিটগুলো তোমার কোনো চেঞ্জ হবে না, তাই না? সব সেম থেকে গেল। আর সেকেন্ড বিটটা ফ্লিপ হওয়া মানে কি হবে, এখন ফ্লিপ করে কি করব? স্যার 0 0, ঠিক আছে। তাহলে আফটার মিউটেশন দেখো আমি কিন্তু এটা পেয়ে যাচ্ছি আমার ক্রোমোজোমটা। তাহলে আফটার মিউটেশন আমার ক্রোমোজোমটার ভ্যালু কি, হচ্ছে না 100 101। তাহলে পপুলেশনের মধ্যে আমাকে ডাইভার্সিটিটাকে মেনটেন করার জন্য আমি স্মল চেঞ্জেস করলাম, ওকে। আমি স্মল চেঞ্জেস করলাম আমার ক্রোমোজোমটার, ঠিক আছে, যাতে করে আমরা আমার পপুলেশনের মধ্যে আমরা প্রি ম্যাচিওর কনভার্জেন্সিটাকে আমরা মানে যাতে করে মানে ড্যামেজ করতে পারি, ওকে, আমরা এই টার্মটা খুব শুনেছি আমাদের নর্মাল লাইফের সাথে অনেকটা মানে রিলেটেড। সেটা হচ্ছে প্রি ম্যাচিওর বেবি হয় না, অনেকে প্রি ম্যাচিওর বেবি, ম্যাচিওরই হয়নি সে, হ্যাঁ, মানে মায়ের গর্ভ অবস্থায় থাকাকালীন সে কিন্তু মানে ম্যাচিওর হয়নি, যেটা প্রি ম্যাচিওর বেবি। হয়তো তাকে অনেকদিন সে কাঁচের ঘরে রাখতে হয়, নিকু বলে অনেক মানে হসপিটালে তোমার ফেসিলিটি থাকে, তাই না? তো অনেকটা কিন্তু সেরকম ভাবে তুমি চিন্তা করবে জেনেটিক অ্যালগরিদমটাকে, কিন্তু বুঝতে কোনো সমস্যা হবে না, ওকে। দ্যাট ইজ কল্ড মিউটেশন। তো এটা হচ্ছে বিট ফ্লিপ মিউটেশন। সবাই বুঝতে পারলাম বিট ফ্লিপ মিউটেশন বলতে কি বোঝায়, টাইপটা কিভাবে হচ্ছে, কিভাবে কাজ করছে, সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে সোয়াপ মিউটেশন। সোয়াপ মিউটেশন নাম সেকেন্ড টাইপ। তো সোয়াপ মিউটেশনে কি হয় না, আমরা র্যান্ডমলি আমরা কিছু জিনকে আমরা সিলেক্ট করব, বা কিছু জিনকে বা কিছু জিনের সোয়াপ পজিশনগুলোকে আমরা সিলেক্ট করব, ওকে। তাহলে সোয়াপ মিউটেশন তোমার যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে টু randomly selected genes swap position, ওকে। একটা এক্সাম্পল দেখায় সোয়াপ মিউটেশন কিভাবে কাজ করে। না আমার কাছে একটা ক্রোমোজোম আছে বিফোর মিউটেশন আমার কাছে একটা ক্রোমোজোম আছে, ওকে। বিফোর মিউটেশন আমার কাছে একটা ক্রোমোজোম আছে। কিরকম ক্রোমোজোমটা না 1 2 3 4 5 6, আমি ধরো এরকম ভাবে তোমাকে দেখাচ্ছি ক্রোমোজোমগুলোকে, ওকে। আমি তোমাকে এইভাবে নাম্বার দিয়ে দেখাচ্ছি, তুমি বিট দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখন দুটো র্যান্ডমলি সিলেক্টেড সোয়াপ পজিশন আমি চুজ করে নেব। আমি হয়তো চুজ করলাম যে সোয়াপ দ্য সেকেন্ড অ্যান্ড ফিফথ জিন। তুমি ভাবো এগুলোকে প্রতিটা পজিশনে একটা করে জিন আছে, ওকে। 1 2 3 4 5 6 আমার 6টা পজিশন, প্রতিটা পজিশনের পর একটা করে জিন আছে। তুমি ঠিক করে নিয়েছো, দেখো টু র্যান্ডমলি সিলেক্টেড জিনস, তুমি সিলেক্ট করেছো যে সেকেন্ড আর ফিফথ জিনটাকে তুমি সোয়াপ করবে, ওকে। তাহলে আমি এটাকে এখন দেখাবো একটু। আমার কাছে আবার সেই একই রকম ভাবে একটা টেবিল তৈরি করব, পজিশন বিফোর মিউটেশন আর একটা হচ্ছে আফটার মিউটেশন, ওকে। পজিশন বিফোর আর হচ্ছে আফটার। এবার তুমি এখানে পজিশনগুলো, আমার এখানে দেখো মোট 6টা পজিশন আছে, 1 2 3 4 5 6। আমি এখানে নাম্বার দিয়ে তোমাকে এক্সাম্পলে দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই, তুমি নাম্বার দিয়ে করতে পারো, তুমি এখানে বিট নিয়ে করতে পারো, কোনো কিছু যায় আসে না। এবার দেখো আমার বিফোর কি ছিল, বিফোর আমার 1 2 3 4 5 6 ছিল, ঠিক আছে। আর আফটার তাহলে কি হবে আমাকে বলো দেখি, আফটার কি হবে? সেকেন্ড আর 5 এর মধ্যে আমরা সোয়াপ করব, তাহলে কি হবে দেখি। 1 5 3 4 2 6 1 5 3 4 2 6, এই তো হয়ে গেল।
এটা হচ্ছে আমাদের আফটার মিউটেশন আমি এই ক্রোমোজোমটাকে পাচ্ছি। বা তুমি ভাববে যে 1 2 3 তোমার যদি কোনো, এবার তুমি যদি কোনো বিট নিয়ে ভাবতে, তুমি এই 1 2 3 জায়গায় তুমি যদি বিট নিয়ে ভাবতে, বিফোর আর আফটার, বিফোরের কাছে, তাই তাও তোমার তাহলে করতে কোনো সমস্যা ছিল না, তাই না? জাস্ট সোয়াপ করে দেবে। দ্যাট ইজ এ সোয়াপ মিউটেশন। ওকে, সোয়াপ মিউটেশন। আরেকটা আমি মিউটেশনের কথা আমি বলবো, সেটা হচ্ছে যে নাম্বার 3 12টা পেজ লিখে ফেললাম। থার্ড, তার নাম হচ্ছে স্ক্র্যাম্বল। ওকে, স্ক্র্যাম্বল কথাটা আমরা কেউ শুনেছি আগে? স্ক্র্যাম্বল, এটা আমরা হ্যাঁ স্যার। শোনা টার্ম, কিন্তু স্ক্র্যাম্বল, এটাকে বলা হয় স্ক্র্যাম্বল মিউটেশন। ওকে, এটা কিন্তু অনেক সময় পারমুটেশন কোনো প্রবলেমের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়, স্ক্র্যাম্বল মিউটেশনটা করা হয় কোনো পারমুটেশন কোনো প্রবলেমে। ওকে, তার মানে আমি র্যান্ডমলি সিলেক্ট করব একটা সেগমেন্টকে, মানে এই যে স্ক্র্যাম্বল করা মানে কিন্তু সাফল টার্মটা সবাই শুনেছি। তাহলে এই স্ক্র্যাম্বল মিউটেশন তোমার কাজ করে যে randomly selected segment is shuffled। আমি একটা randomly selected segmentকে আমরা কি করব, আমরা সাফল করব। ওকে, একটা এক্সাম্পল দেখি। আমার ধরে নাও একটা ক্রোমোজোম আছে এরকম, একটা ক্রোমোজোম আমি বিফোর মিউটেশন আমি এরকম ভাবে নিয়েছি যে, এক্সাম্পল দেখি যে ক্রোমোজোম বিফোর মিউটেশন আমি পারি এখানে বিফোর বলে লিখছি, বিফোর মিউটেশন আমার এখানে একটা ক্রোমোজোম আছে, ধরে নাও 10 20 সব কিন্তু বানাইতে হবে। হ্যাঁ, আমি তোমাকে নাম্বার দিয়ে দেখাচ্ছি, কিছু যায় আসে না। 40 50 আর ধরো 60, মানে এখানে একটা ক্রোমোজোম আছে বিফোর মিউটেশন। আমি এখানে স্ক্রাম্বল করতে বলেছি তোমাকে, স্ক্রাম্বল সেকেন্ড টু ফোর্থ জিন। এখানে কোনো নাম্বার ভাবতে পারো, কোনো বাইনারি বিট প্যাটার্ন তুমি ভাবতে পারো, স্ক্রাম্বল সেকেন্ড টু ফোর্থ জিন। ওকে, বেশ, আমি এবার এক্সাম্পলটা কমপ্লিট করব। পজিশন বিফোর আফটার, পজিশন বিফোর আর আফটার। আমি নাম্বার দিয়ে দেখাচ্ছি, মানে তোমরা কি এগুলো কি বিট দিয়ে করতে পারবে না? এক্সাম্পল গুলোকে যদি তোমার বিট দিয়ে তুমি যদি করতে চাও পারবে তো করতে, যেগুলো আমি নাম্বার দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, কি পারবে না? পারবে না বলো? হ্যাঁ স্যার পারবো। পারবে, বেশ, পারলেই ভালো। বেশ, আমার জায়গায় 6টা পজিশন আছে। বিফোর আমার দেখো ছিল 10 20 30 40 50 আর 60। ওকে, এবার আমি কি বলেছি, স্ক্রাম্বল সেকেন্ড অ্যান্ড ফোর্থ জিন। ওকে, সেকেন্ড অ্যান্ড ফোর্থ জিন, সেকেন্ড টু ফোর্থ জিন আমরা এটাকে স্ক্রাম্বল করব, মানে সাফল করে দেবো। তাহলে এখন কি হবে বলো দেখি, কি হবে দেখি, আমাকে বলো দেখি, স্ক্রাম্বল করবো বা সাফল করে দেবো? স্যার 10 40 30 20 50 60। 10 40 30 20 50 60। দেখো তো ও ঠিক বলেছে কিনা, বাকি একটু দেখে বলো তো ঠিক বলেছে কিনা। 2 থেকে 4 পর্যন্ত যে জিনগুলো আছে তাকে আমি সাফল করে দেবো। তার মানে 2 3 4 যে থাকবে তোমার তারা সাফল হবে। এবার ও যে বলেছে যে 40 30 20, তোমার তো মেনলি তোমার তো চেঞ্জ হবে তো এই 3টে জায়গাতে, তাই না? এই 3টে জায়গা তোমার সাফল হবে তো। বিট নাম্বার 2 3 আর 4, দেখো 2 to 4 বলেছি। এবার ও বলেছে 40 30 20। ওকে, আমি যদি বলতাম 40 20 30, তাহলে কি কোনো ভুল হতো? সাফল করছি তো আমরা, আমরা তো সবাই তো তাস দেখেছি না, তাস খেলি না যারা হোস্টেলে থাকি বা মেসে থাকি, তাস খেলি তো। হ্যাঁ, কার্ড যেটা বলছি, 52 নাম্বার অফ কার্ডস থাকে না, তো সেই কার্ডের তোমার সাফল করা মানে কি? আমি তো তোমার কার্ডগুলোকে তোমার নিচ থেকে নিয়ে উপরে রাখছি, আবার উপর থেকে নিয়ে নিচে রাখছি, আবার নিচ থেকে নিয়ে উপরে, আমি সাফল করছি।
তো সেখানে আমার তোমার 52 নাম্বার অফ কার্ডস, তোমার যে কোনো কার্ড তোমার যে কোনো পজিশনে তোমার থাকতে পারে। সেটা আমার কিন্তু 1 থেকে 52 নাম্বার অফ কার্ডের মধ্যে আমি সাফল করছি। আর এখানে আমি জিন নাম্বার 2 থেকে জিন নাম্বার 4 পর্যন্ত আমি সাফল করছি। এটা আমার সাফলিং, ওকে, বা স্ক্রাম্বল মিউটেশন। ঠিক আছে, বোঝা গেছে? স্ক্রাম্বল মিউটেশন বুঝতে পেরেছি সবাই? বলো। কোনো অ্যান্সার নেই। হ্যাঁ স্যার বুঝেছি। একটু রিপ্লাই করো, বাকিটা একটু রিপ্লাই করো না, সবাই মনে হচ্ছে ঘুমিয়ে গেছো। দেখি এত সহজ জিনিস একটা, এত মানে জিনিসটা কঠিন, এত সহজভাবে আমরা বোঝার চেষ্টা করছি এটাকে। তো সেখানে তো তোমাদের কাছ থেকে তো একটু আমি দেখবো যে তোমরা কি স্পিরিট নিয়ে শিখছো, তোমাদের স্পিরিটটাকে তো আমি দেখবো। স্যার বলো। স্যার এই জায়গাটায় যদি 20 40 30 হতো তাহলেও কি? হ্যাঁ, হতে পারতো। আমি তুমি স্ক্রাম্বল করেছো এরকম ভাবে, আমি স্ক্রাম্বল করলাম 20 30 40। ঠিক আছে, কিন্তু আমার স্ক্রাম্বল করলে তোমার কিছুটা তো চেঞ্জ হবে। ঠিক আছে, তো 20 30 40 তুমি ধরো এমনভাবে স্ক্রাম্বল করলে যে তোমার 20 30 40 আবার এসছে। কিন্তু আমি স্ক্রাম্বল যখন আমি দেখাবো তখন কিছু চেঞ্জেস দেখাবো। ওকে, কিছু চেঞ্জেস দেখাবো। আমি আর একটা টাইপের আমরা মিউটেশন দেখবো। তো দ্যাট ইজ আ নাম্বার 4। আমি আর একটা টাইপের তোমার মিউটেশনের কনসেপ্ট আমি বলবো, দ্যাট ইজ আ ইনভার্সন মিউটেশন। এই ইনভার্সন মিউটেশন আমাদের কোনো অর্ডার বেসড কোনো প্রবলেমের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়। ওকে, তো আমি এখানে কোনো র্যান্ডম কোনো সেগমেন্টকে আমরা রিভার্স করব। ইনভার্সন মানে তো রিভার্সড। ওকে, আ র্যান্ডম segment is reversed. Random segment is reversed. এটা র্যান্ডম সেগমেন্টকে আমরা রিভার্স করব। কিরকম না, আমার এখানে পজিশনে একই রকম ভাবে এটা লাস্ট কনসেপ্ট আজকের। দেন আমরা নেক্সট দিন ক্রস ওভার অপারেটর দিয়ে আমরা স্টার্ট করব, বা ক্রস ওভার দিয়ে আমরা পড়বো, বাট আরো তারপরে ডিফারেন্ট যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো আমরা দেখবো। জেনেটিক অ্যালগরিদম মানে যদি বুঝতে পারো, এর মতন সহজ চ্যাপ্টার মেশিন লার্নিং এ আর নেই। ওকে, যদি বুঝতে পারো কনসেপ্টটা, হ্যাঁ, আর কি যেভাবে বুঝতে পারবে বলে আমি সেভাবে কিন্তু বলার চেষ্টা করেছি, যেভাবে তোমরা বুঝতে পারবে। আর এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়েছি এখানে কিন্তু কঠিন কোনো জিনিস আমি বলিনি, বা কঠিন করে কোনো জিনিস বলিনি, সবটাই কিন্তু বোঝার সুবিধার মতো করেই বলেছি। অতএব সেখানে না বোঝার কোনো জিনিসই নেই আমার যেটা মনে হয়। এবার তোমাদের কি মনে হয় তোমরা সেটা বলো। সবার কলেজে এটা জেনেটিক অ্যালগরিদম হয়ে গেছে? না স্যার, আমাদের এত অব্দি যাই নাই। এতটা যায়নি। হ্যাঁ স্যার যাইনি এখনো। বেশ, যা করতে স্যার আমাদের হয়েছে। হয়ে গেছে তোমাদের? হ্যাঁ স্যার। বাহ। তো ওখানে মিউটেশন তোমার এত ডিটেলসে বলেছে, এত রকম টাইপের মিউটেশন বলেছে? না স্যার, এগুলো বলেনি কিছুই। বেশ, বেশ, যাই হোক, বলুক না স্যার বলুক তোমরা। কেন হলো? হ্যাঁ, প্রতিটা জায়গায় 6 হলো আর এখানে 7। কি আমি এখানে 7টা ইয়ে নিয়েছি, আমি এখানে 7টা বিট নেবো, 7 পর্যন্ত করেছে। কি বুঝতে পারলে না? আমি এখানে 7টা বিট দিয়ে তোমাকে দেখাচ্ছি এক্সাম্পলটা, তোমার 7টা বিট নিয়েছে। আচ্ছা, তার মানে আমি ইচ্ছা বিট নিতে পারি? হ্যাঁ, আমি তো তোমাকে তো এক্সাম্পল দেখাচ্ছি। ইনভার্সন মিউটেশন তোমার তো জানা দরকার কিভাবে কাজ করে ইনভার্সন মিউটেশন। আমি তোমাকে প্রসেসটা দেখাচ্ছি। আমার 7টা বিট আছে, 7টা বিট পজিশনে তোমার 7টা বিট আছে। আমি এবার ইনভার্সন করবো। আমাকে বলে দেওয়া আছে যে আমাকে বলেছে যে ইনভার্ট 3rd to 6th জিন। বলো এবার কিভাবে ইনভার্ট করবে বলো। 3rd to 6th জিন, তার মানে ইনভার্সনটা কি বলতে চাইছি? ইনভার্সন মানেই হচ্ছে আমাদের রিভার্সড। ওকে, 3rd to 6th জিন বলেছে, বা ইনভার্ট করতে বলেছি 3rd কে 6 দিয়ে ইনভার্ট করতে বলেছি।
তো 3rd কে 6 দিয়ে ইনভার্ট করলে কি হয়? তাহলে আমার আফটার মিউটেশন আমার কি আসবে বলো দেখি? 3rd কে 6 দিয়ে ইনভার্ট করতে বলেছে। কি গো, 3rd কে 6 দিয়ে ইনভার্ট করতে বলেছি, তাহলে 3rd এর জায়গায় তো আমার 6 চলে আসবে। 3 এ তোমার তো 3টাকে তোমার তো 6 দিয়ে ইনভার্ট করতে বলে, তার 3 নাম্বার পজিশন আমার যে ইয়েটা আছে, হ্যাঁ, তো জিনটা আছে তোমার 3টাকে 6 করে দিয়েছি আর 6টাকে তোমার 3 করে দিয়েছি, এই তো। তাই না? এটাকে তো ইনভার্সন বলা হয়, এর নামই তো ইনভার্সন বা রিভার্সড। তাহলে র্যান্ডম সেগমেন্ট ইজ রিভার্সড। আমি এখানে র্যান্ডম সেগমেন্ট তোমার ধরে নিয়েছি 2 আর 6, এই 3rd আর 6th, তাকে আমি রিভার্স করে দিচ্ছি, তাদের মধ্যে রিভার্স করে দিচ্ছি। ওকে, তো এটাকে আমরা এটাকে আমরা বলছি ইনভার্সন মিউটেশন। আর একটা মিউটেশন আছে, আমি সেটাতে কনসেপ্ট আমি যাব না, দ্যাট সাফিসিয়েন্ট। 4টে পর্যন্ত আমরা পড়েছি, দ্যাট সাফিসিয়েন্ট। আর একটা মিউটেশন আছে যার নাম হচ্ছে গসিয়ান মিউটেশন। গসিয়ান মিউটেশন, ওকে, না বলবো কনসেপ্টটা বলে দেবো একটু, গসিয়ান মিউটেশনের কনসেপ্টটা বলবো। তাহলে মিউটেশনটা সবটা আমাদের কমপ্লিট, মানে আমাদের অলরেডি তো কমপ্লিট হয়েছে। তো আমি এখন একটু মানে ভেতরে ঢুকেছি, যতগুলো মিউটেশন আছে সবটাই আমি এখানে বলবো। গসিয়ান মিউটেশনটা একটু বলে দিই তাহলে, খুব সংক্ষেপে বলে দিই। হ্যাঁ, হ্যাঁ স্যার। দেখো আমার পেজ শেষ হয়ে গেছে। বেশ, যাই হোক, পেজ শেষ হোক, আমি এখানে বলতে পারবো আশা করি। গসিয়ান মিউটেশন হচ্ছে যে, তুমি ভাবো যে তোমার একটা ক্রোমোজোম আছে বিফোর মিউটেশন, সেটা হচ্ছে 5.0, 1.0 আর হচ্ছে 15.0। ওকে, সাপোজ তোমার একটা ক্রোমোজোম বিফোর মিউটেশন। আর এই গসিয়ান মিউটেশনের ক্ষেত্রে কি হয় না, এই প্রত্যেকটা জিনের সাথে না, এই প্রত্যেকটা জিনের সাথে কিছু নয়েজকে যোগ করা, মানে কিছু র্যান্ডম ভ্যালুকে যোগ করা হয়, বা স্মল কিছু গসিয়ান র্যান্ডম নয়েজকে অ্যাড করা হয়। গসিয়ান কিন্তু বেসিক্যালি একটা নয়েজ, ওয়ান কাইন্ড অফ গসিয়ান নয়েজ। তো নয়েজ মানে একটা আনওয়ান্টেড একটা ভ্যালু বা র্যান্ডম একটা ভ্যালু। আর সেই মিউটেশন তোমাকে এখন করতে বলেছে যে এই প্রত্যেকটা জিনের সাথে তোমাকে একটা র্যান্ডম ভ্যালুকে যোগ করতে হবে। সেই র্যান্ডম ভ্যালুটাকে বলছি এন, আর তার রেঞ্জটা হচ্ছে 0 থেকে 0.5। ওকে, 0 থেকে 0.5, মানে এই লেভেলে তুমি নয়েজটাকে তুমি যে কোনো মিউটেশনের সাথে তুমি কিন্তু অ্যাড অন করতে পারবে, মানে কমাতে পারবে বা বাড়াতে পারবে। ঠিক আছে, মানে তুমি ধরো 5.0কে তুমি বললে যে তুমি এর সঙ্গে 0.3 যোগ করবে, তাহলে তোমার এখন আফটার মিউটেশন কি হবে, 5.3 হবে। 1.0 সঙ্গে ধরো তুমি হয়তো বললে যে আমি ধরো না তোমার সাপোজ তোমার ওই 1.0 না বলে এখানে 10.0 বলো, 10.0 সাথে ধরো আমি বললাম তোমাকে যে -0.2 করতে, আমি কিন্তু বাড়াতে পারি কমাতেও পারি। এই রেঞ্জের মধ্যে তোমার যে কোনো ভ্যালু আমি প্রত্যেকটা জিন থেকে আমি কিন্তু কমাতেও পারি বাড়াতেও পারি। তাহলে আমি বললাম যে 5.0 থেকে তুমি যোগ করো প্লাস 0.3, তাহলে তোমার 5.3 আসবে আফটার মিউটেশন। 10.0 কে তোমার বললাম যে -0.2 করো, তোমার কি আসবে, 9.8 আসবে। আর 15.0 কে বললাম তোমার প্লাস 0.1 করো। এগুলো সব কিন্তু নয়েজ বা গসিয়ান নয়েজ কিন্তু অ্যাড করছি, এই তোমার পাচ্ছি তোমরা 15.1। ওকে, তাহলে এটা আমার কিন্তু আফটার মিউটেশন কিন্তু ওই ভ্যালুগুলোই আসবে। তো এটা খুব ছোট একটা এক্সাম্পল দেখাই না, ধরে নেওয়া যাক আমার পজিশন, দেখো এখানে 3টে পজিশন আছে, আমি ছোট স্পেসটার মধ্যে আমি দেখাচ্ছি। 3টে পজিশন আছে, দেখো 1, 2 আর দেখো 3টে পজিশন আমার, এই 3টে পজিশন আমার তোমার 3টে ভ্যালু আছে বা 3টে জিন আছে। আমি বিফোর মিউটেশন আর হচ্ছে আফটার মিউটেশন, বিফোর আর হচ্ছে আফটার। তো বিফোর তোমার দেখো 5.0 আছে, এখানে এখানে আছে 10.0 আর এখানে আছে তোমার দেখো 15.0। আর আমি এখানে নয়েজ যেটা তোমার অ্যাড করছি, নয়েজটা আমি এখানে নয়েজ বলে আমার আরেকটা ফিল্ড থাকবে, একটা রো থাকবে নয়েজ, বা দ্যাট ইজ আ গসিয়ান নয়েজ। আমি এখানে তোমার দেখো +0.3, আমি এখানে বলছি -0.2 আর আমি এখানে বলছি +0.1। তাহলে এই জিনগুলোর সাথে আমি এটাকে অ্যাড অন করবো, বা যেখানে যোগ করতে বলেছে যোগ করবো, যেখানে মাইনাস করতে বলেছে মাইনাস করবো। গসিয়ান নয়েজটাকে আমি এখানে অ্যাড অন করছি। ওকে, সেটাই কিন্তু আমাদের গসিয়ান মিউটেশন। এখন তোমার এটা কি আসবে, 5.3 আসবে আফটার মিউটেশন এই জিনটা। 10.0 থেকে তোমার 0.2 বাদ দিলে কত হবে, 9.8 আসবে আমার এইটা, 9.8, তাই না?
আর এটা কি আসবে 15.0 থেকে আমার 0.1 কে আমাকে যোগ করতে বলেছে, তো এটা আমার আসবে 15.1। ওকে, এটা হচ্ছে আমাদের আফটার মিউটেশন। কিন্তু আমরা কি পেলাম, ভ্যালুটা কি পেলাম না 5.3, 9.8 আর পাচ্ছি 15.1। আর বিফোর মিউটেশন হচ্ছে আমাদের এই ভ্যালুটা, আর আফটার মিউটেশন আমরা পেলাম এই ভ্যালুটা। এটাকে বলা হয় গসিয়ান মিউটেশন। আর এই গসিয়ান মিউটেশন কিন্তু আমাদের মানে একটা স্মল গসিয়ান র্যান্ডম নয়েজ কিন্তু আমাদেরকে অ্যাড অন করতে হয়। তাহলে আমরা কিন্তু এখানে অ্যাড অন করেছি +-0 থেকে 0.5 এর মধ্যে যে কোনো ভ্যালু। তুমি কিন্তু যে কোনো ভ্যালু কিন্তু এখানে কনসিডার করতে পারতে। আমি আমার এক্সাম্পলের মতো করে আমি এখানে ভ্যালু নিয়েছি। আমি এখানে যোগ করেছি +0.3, আমি এখানে মাইনাস করেছি 0.2, আমি এখানে প্লাস করেছি 0.1। ওকে, দ্যাট ইজ কল্ড গসিয়ান মিউটেশন। এই 5 রকমের মিউটেশনের টাইপ আমরা দেখলাম। আমি আগে 3টে মিউটেশনের টাইপ ওখানে বলেছিলাম, আর পরে এক্সপ্লোর করার সময় আমি আরো এখানে 2টো মিউটেশনের টাইপ নিয়ে এখানে বললাম। তাহলে মিউটেশন কি, মিউটেশনের পারপাস কি, আর এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপ অফ মিউটেশন সেটা আমরা জানতে পারলাম। তো এগুলো কিন্তু আমার মিউটেশন অপারেটর, হ্যাঁ, এগুলো কিন্তু আমার ডিফারেন্ট টাইপের মিউটেশন অপারেটর, বিট মিউটেশন অপারেটর, তারপর তোমার সোয়াপ মিউটেশন অপারেটর, এগুলো কিন্তু তুমি অ্যাজ এ অপারেটর কিন্তু তুমি আবার এক্সপ্লেন করতে পারবে এই প্রতিটা মিউটেশনের কনসেপ্ট। ওকে, ক্লিয়ার সবার কাছে? স্যার বলো। স্যার গসিয়ান ভ্যালুর রেঞ্জটা কি দেওয়া থাকবে? হ্যাঁ, গসিয়ান যখন তোমাকে মিউটেশন করতে দেবে, তোমাকে তো করতে দেবে না কোথাও, তোমাকে বলবে যে হোয়াট ইজ মিউটেশন, হোয়াট ইজ দ্য পারপাস অফ মিউটেশন, আর এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ মিউটেশন। তখন কিন্তু এটা গসিয়ান নয়েজ তোমার কিন্তু ভ্যালুটা তোমাকে দেওয়া থাকবে। আর এটা জেনারেলি কিন্তু গসিয়ানের কিন্তু ভ্যালুটা তোমার 0 থেকে 0.5 এর মধ্যে হয় জেনারেলি। ওকে, তোমাকে এই রেঞ্জের কোনো ভ্যালুকে তোমাকে আইদার যোগ করতে হবে জিনের সাথে বা মাইনাস করতে হবে, সেটা কিন্তু তুমি ডিসাইড করবে যে তুমি যোগ করবে না মাইনাস করবে। স্যার ভ্যালুগুলো আমি ডিসাইড করবো, তাই তো? হ্যাঁ, এই যে তোমার যে 0.3 প্লাস করেছি বা মাইনাস করেছি 0.2, এটা কিন্তু আমি ডিসাইড করেছি। সেরকম তুমি তোমার মতো করে ভ্যালু ডিসাইড করে যোগ করবে বা বিয়োগ করবে, তোমার উপর ডিপেন্ড করবে। কিন্তু ভ্যালু রেঞ্জটা হবে 0 থেকে 0.5 এর মধ্যে। ঠিক আছে? ওকে, কোনো কোশ্চেন তোমাদের? কোনো কোশ্চেন? আজকে টপিক থেকে তোমাদের কোনো কোশ্চেন? আজকে আমরা পার্ট 1 পড়লাম, জেনেটিক অ্যালগরিদমে আজকে পার্ট 1 পড়লাম। এর পরের দিন আমরা পার্ট 2 পড়বো। পার্ট 2 যদি কমপ্লিট করতে না পারি, আমরা পার্ট 3 তে কমপ্লিট করবো জেনেটিক অ্যালগরিদম। ওকে, একটা কোশ্চেন তো ধরতেই পারো আসবে পরীক্ষায় 8 নাম্বারের, আবার দুটো কোশ্চেনও কিন্তু আসতে পারে জেনেটিক অ্যালগরিদম থেকে। তখন কিন্তু 10 থেকে 15 নাম্বারে 16 নাম্বারের কোশ্চেনও কিন্তু কমন থাকতে পারে। আর খুব কমন কোশ্চেন আসে, আর কোশ্চেন যেগুলো আসবে আমরা যা পড়বো তার থেকে কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে জেনেটিক অ্যালগরিদম থেকে, যা কোশ্চেন আসুক না কেন। ইভেন যদি কোনো নিউমেরিক্যাল আসে তাও কমন পাবে। তো সেই নিউমেরিক্যাল টাইপগুলো কিন্তু আমরা 3rd লেকচারে গিয়ে আমি দেখাবো, পড়াবো আমি জেনেটিক অ্যালগরিদম তোমার 3rd লেকচারে গিয়ে। ঠিক আছে? আর ইন দ্য মিন টাইম আমাদের আগে তোমার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আছে। এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের আমি 3টে লেকচার ভিডিও আমি শেয়ার করব। সবাই একটু ভালো করে মন দিয়ে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা দেখবে। এটা কিন্তু পুরোপুরি বিটেকের মতো করে লেকচার ভিডিওগুলোকে তৈরি করা হয়েছে। তোমাদের অত পার্ট তোমাদের নেই, তো তোমাদের যদি পুরোটা যদি তোমরা দেখো তাহলে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক পুরোটা কভার হয়ে যাবে। আর এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা আগেরবারে মনীষ পড়িয়েছিল এই চ্যাপ্টারটা। তো আমি মনীষের ওই 3টে লেকচারই তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা একটু দেখবে, মন দিয়ে একটু দেখবে। আশা করি দেখলে বুঝতে পারবে, কোনো কনফিউশন থাকবে না। ওই 3টে লেকচার আমি ক্লাসরুমে আজকে বা কালকে আমি শেয়ার করে দেবো। যদি তোমরা দেখে যদি ওটা কমপ্লিট করতে পারো, যদি বুঝতে পারো, তাহলে কিন্তু আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক থেকে কিন্তু তোমার ওই 10 নম্বরের মতন কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন আর ডেসক্রিপটিভ কোশ্চেন নিয়ে। তো ওখান থেকে কিন্তু একটা বড় কোশ্চেন কমন পেয়ে যাবে খুব সহজে। খুব ইজি কোশ্চেন আসে, কিন্তু মনীষ কিন্তু একটু ডিপলি পড়িয়েছে, একটু ডিটেলসে পড়িয়েছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। মানে একটা লেকচারের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু ও 3টে লেকচারে পড়িয়েছে। ঠিক আছে? 3টে লেকচার দিয়ে ওটাকে দেখিয়েছে আগের বারে। তো আমি ওটাকে শেয়ার করব, তোমরা ওটাকে একটু দেখবে। যেখানে যেখানে প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলো আমি আমার ক্লাসে সেগুলো আমি ক্লারিফাই করবো। আশা করি কোনো প্রবলেম থাকবে না, যদি তোমরা মন দিয়ে দেখো আশা করি কোনো প্রবলেম থাকবে না। ওকে, তো তাহলে আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটাও হয়ে যাচ্ছে, আর জেনেটিক অ্যালগরিদম স্টার্ট করেছি। এটা আমার 3টে লেকচার লাগবে কমপ্লিট করতে। আর একটা লেকচারে আমার লাস্ট চ্যাপ্টার কিউ লার্নিং অ্যালগরিদম বা রিইনফোর্সমেন্ট লার্নিং আছে। তো রিইনফোর্সমেন্ট লার্নিং আমি একটা লেকচার ওখানে আমি কভার করবো, রিইনফোর্সমেন্ট লার্নিং। ওকে, তাহলে মোরাললেস আমাদের 5টা থেকে 6টা লেকচারের মধ্যে কিন্তু মেশিন লার্নিংটা কভার হয়ে যাবে, পুরোপুরি কমপ্লিট হবে। তোমরা কিন্তু একটু আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা একটু দেখবে। আমি ভিডিওটা আমি পারলে আজকেই শেয়ার করব। 3টে ভিডিও আছে, 3টে লেকচার আছে। প্রতিটা লেকচার কিন্তু ডিউরেশন কিন্তু অনেক বেশি। প্রথম লেকচারটা তোমার 2 ঘন্টা ডিউরেশন আছে, 2 ঘন্টা সামথিং, 5 মিনিট বা 10 মিনিট। একটু মন দিয়ে দেখার চেষ্টা করবে, খুব সহজ, খুব সহজ। ওকে, আর মেশিন লার্নিং সাবজেক্ট কিন্তু অতটা সহজ নয়।
তো যেভাবে আমরা সহজ করে বুঝছি অতটা সহজ কিন্তু নয়। ওকে, তো যত ভেতরে ঢুকে তত কিন্তু আরো মানে আরো ডিপার কনসেপ্ট আছে। যাই হোক, তো দেখলে বুঝতে পারবে। সবাই একটু আর্টিফিশিয়াল নিউরাল এটা কিন্তু কভার করে রাখবো, ওখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবে, 100% এটা কোশ্চেন থাকবে। আর কি কোশ্চেন থাকবে সেটা আমি বলে দেবো। ঠিক আছে, চলো তাহলে আজ শেষ করছি। চলো, গুড নাইট।